কেউ বলবেন খানিকটা হলেও যেন উন্নাসিক। আসামিকে ধরে আপনারই ডিপার্টমেন্টের কিছু লোক আপনার বিরুদ্ধে কথা বলাচ্ছে। হিংসা থেকে যদি আপনার নাম হয়ে যায়, একটু যদি আপনার ভালো পোস্টিং হয়। কেউ বলবেন অন্যরকম। আমি অন্যায় করছি, কিন্তু এটা করতে হয়েছিল। বাধ্য হয় হয়েছেন। করতে। এরকম পুলিশকে কিছু করতে বাধ্য হতে হয়। অনেক চাপ নিয়ে কাজ করেছি, অনেক, সে বহুত বলুন বলুন, বললে অসুবিধা হবে। কোনো অসুবিধা নেই, নাম করবেন না, বলুন না কি আছে। ভারতী ঘোষ এসপি, সেখানে তো আপনি দায়িত্ব ওখানে কাজ করছেন। ওখানে একটু তিক্ত অভিজ্ঞতায় আমার হয়েছে, সবাই বারণ করেছিল এবং আমি হাইকোর্ট যাব, আমার ফাঁসি হয় হবে, হাইকোর্টে মামলা আমি করব। আজ কেস ডায়েরিতে আমাদের সঙ্গে এমন একজন অতিথি, যিনি তার চাকরি জীবনে এমন এমন কাজ করেছেন, কেউ বলবেন কড়া, কেউ বলবেন অসম্ভব মানুষ দরদি, কেউ বলবেন খানিকটা হলেও যেন উন্নাসিক, কেউ বলবেন অন্যরকম। তার কাছ থেকে শুনি কেন এতগুলো বিশেষণ তার জন্য। অতুল চ্যাটার্জি, নমস্কার। ট্রেনিং হলো, তারপর জীবনটা শুরু করলেন, পুলিশের জীবন। কী ভেবেছিলেন পুলিশে আসবেন নাকি অন্য কিছু, না কীভাবে? অ্যাকচুয়ালি দেখুন, আমরা দরিদ্র পরিবারের ছেলে ছিলাম। একটা প্রবাদ খুব মনে পড়ে, চাকরির প্রাককালে ছিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। কোনো একজন ভদ্রলোককে দেখে একটু অনুপ্রাণিত হয়েছিলাম, উনি সিএ পড়ছিলেন বলে। তারপরে জন্য গ্র্যাজুয়েশনের সময় কমার্স নিয়েই পড়লাম আর কি। তো বেগার্স মাস্ট নট বি চুজার্স, ভিক্ষের চাল কাড়া আঁকার আমাদের মতো দরিদ্র মানুষদের দেখতে তখন ছিল না। তখন বড় হব, সংসার প্রতিপালন করব, বোনেদের বিয়ে দেবো, এরকম একটা ধারণা থেকে পুলিশের চাকরি পেয়ে গেলাম, চলে গেলাম। তারপর শুরু করলেন যখন, কোথা থেকে শুরু করলেন? চাকরি যখন শুরু করলাম, ট্রেনিং হলো, তারপরে বর্ধমান গেলাম 1986 সাল এপ্রিল মাস। চেহারা এরমই ছিলেন, হৃদয়ানন্দ উপাধ্যায় আমার এসপি ছিলেন। তার কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, পুট আপ করা হলো। দেখি বললেন, হোয়াই আর ইউ সো থিন? আমি বললাম, স্যার একটু খেলাধুলো আমি করি, এখনও করি বলেই চেহারাটা এরকম, আমি কিন্তু রুগ্ন বা রুগী এরম কিছু নয়। তখন উনি আমার পোস্টিং করলেন কেতুগ্রাম থানাতে। কেতুগ্রাম থানা এমন একটা জায়গা ছিল, ওখানে লোকে পানিশমেন্ট পোস্টিং হতো। একটা সময় বীরভূম দিয়ে এখানে যেতে হতো, কোনো ঠিক বর্ধমান দিয়ে যাওয়ার জায়গা ছিল, কোনো ভূখণ্ড ছিল না। আর ওই ছোটো লাইনের ট্রেন ছিল, যেটা কাটোয়া থেকে যাওয়া যেত, যেটা আপনার কিন্নাহার হয়ে আমোদপুর যেত, সেই লাইনে ওখানে যাওয়া যেত। নইলে যদি ল্যান্ড দিয়ে আপনাকে আসতে হতো, তাহলে বোলপুর দিয়ে আসতে হতো। সেইখানে পোস্টিং করলেন উনি। আমি একটা লাইনের বাসে করে একটা বাক্স নিয়ে 1986 সালে কাটোয়াতে এলাম। কাটোয়া থেকে ওখানে আবার বাস পাল্টে কেতুগ্রামে এলাম। চালা ঘরে ওখানে আমার ঠাঁই হলো, কোনো পাকা ঘর নেই। থানা কেমন ছিল? থানা একদম সব থেকে রুরাল থানা যাকে বলে, গ্রামীণ থানা। চেহারাটা বলুন। একটা ছোট হল ঘর, সেখানে সব সাব ইন্সপেক্টর এসআইরা বসতো। পাকা সেটা? হ্যাঁ, ওটা পাকা, কিন্তু টিনের চাল। টিনের চাল, আচ্ছা। আর আমরা থাকতাম খড়ের ছাউনি দেওয়া মাঠের এতে, ক্যাম্প খাট, যেগুলো করা যায়, গোটানো যায়, করা যায়। হ্যাঁ, ওইখানে। আর সমগ্র থানা এলাকায়, কেতুগ্রাম থানা এলাকায় ওই সময় কোনো হোটেল ছিল না। আপনি কোনো কারণে যদি আপনার থানার মেস বন্ধ হতো, তাহলে আপনাকে মুড়ি খেয়ে বা যদি বিস্কুট থাকতো তাহলে খেয়ে কাটাতে হতো। এ থানায় হাজত ছিল? হাজত ছিল। কীরকম হাজত? হাজতটা মোটামুটি ছিল, পাকাই হাজত ছিল। আর গরাদ বাওয়ানোর ব্যবস্থা, আটকে রাখা মানে অভিযুক্ত যদি স্বেচ্ছায় পালিয়ে না যায় এরকম ব্যবস্থা, নাকি না পালাতে পারবে না? পালানোর সিস্টেমটা ওইখানে ছিল না। যেটা পাশের থানা মঙ্গলকোটে ছিল, মাটির হাজত। মাটির হাজত? মাটির হাজত, একদম মাটির হাজত। কিরকম মাটির হাজতে কি করে আটকাতো? মাটির হাজত মানে মাটির ঘর? মাটির ঘর। তার গরাদ ফার তো নেই তার মানে? গরাদ থাকলে ও যদি লাথি মেরে পড়ে যে ভেঙে পালাবো, তো পালিয়ে যেতে পারতো। মাটির, মোট কথা মাটির হাজতটা। তা কোনো চোরকে রাখা হলো, শীত কাটা যে চোর, সে তো শীত কেটে বেরিয়ে যেতে পারবে? বলতে পারেন বেরিয়ে যেতে পারে, তবে ওই সময় বোধহয় মঙ্গলকোটে যদি গ্রামীণ থানা, তো আসামি হয়তো এখনকার মতো ধরা পড়তো না। মঙ্গলকোট তো তারপর ভয়ঙ্কর হয়ে হ্যাঁ, উঠেছে। এখন ভয়ঙ্কর হয়ে গেছে বলতে পারেন। যাই হোক, তো এইরকম থানা ছিল। আচ্ছা, মালখানা, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ জায়গা থানার। হ্যাঁ, সেটা কিরকম ছিল? ওটা আমাদের হাজতের পাশেই, ওটা পাকাই মালখানা ছিল। আচ্ছা, সেখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা ছিল? কোনো মূল্যবান জিনিস তো থাকতো না জেনারেলি গ্রামের থানা বলে। আচ্ছা, তো এখান থেকে শুরু করলেন। শুরু করলাম। তারপর প্রথম এই চাকরিতে আসার পর প্রথম একটা বড় জায়গায় প্রথম শুরু হলো বড় কাজ, এরকম যদি বলেন তাহলে কোথা থেকে শুরু করবেন? বড় কাজ যদি বলতে বলেন, প্রথমে আমি মেমারি থানাতে আমার পোস্টিং হলো। এই মানে এখানে প্রবেশনটা কাটিয়ে
ওটাও একটা এফেক্টিভ প্রবেশন পিরিয়ড আর কি। ওইখানে একটা ডাকাত, বড় ডাকাতি করতো, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, পরে আমি যখন আইসি বর্ধমানে তো ওকে পরেও ধরি, তো আমাকে ধরতে পাঠানো হয়েছিল একটা এনভিএফ দিয়ে, রোগা এনভিএফ, যে চেনে ওকে। আচ্ছা। আর আমার বাবা তখন মারা গেছেন, দিন 15-20 হলো। আমাকে কিম্ভূত কিমাকার দেখতে, একে রোগা আর মাথা নেড়া, হুম। কালো একটা পায়জামা পরে, সিভিলে গেছি একটা রিভলভার নিয়ে। ও মাঠে ধান কাটছিল, তো ওকে যখন সিজনাল ডাকাত, কখনো ডাকাতি করে, কখনো মাঠে, নিজের মাঠে গরুর কাটছিল, ঘাস কাটছিল। আচ্ছা। ও ডাকাত, মানে নামটা আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না। 1987 সালে হুম। মার্চ এপ্রিল মাসে। তো আমি কাছে যেতে, ওর কাছে হেঁসো ছিল, হেঁসো দিয়ে আমাকে মানে গেলেই মেরে দেবে এরকম একটা আন্দাজ। তারপরে যখন ছুটতে হলো, আমি রিভলভার দিয়ে গুলি করলাম। আমিও ছুটছি, ভয়ও লাগছে, দেখি দাদা 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 করে বেরোচ্ছে। তারপরে গায়ে ঢুকে গেল, আর কেউ আমাকে হেল্প করলেন না, বললেনও না কোথায় ঢুকে গেছে। আমি তো পালিয়ে গেল। হ্যাঁ, তো গুলিটা করলেন কোথায়? গুলি করলেন পিঠে, একদম দরদর করে রক্ত বেরোচ্ছে, খালি গা, দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি। অথচ তারপর না, আমার তখন বেশি বয়স নয়, 26 বছর বয়স, 27 বছর। আর অত জ্ঞান হয়নি, গ্রামের ছেলে। তারপরে অনেক কষ্ট করে বাসে টাসে করে থানায় ফিরলাম, দেখলাম ওসি সাহেব বসে আছেন আমার জন্য একটু চিন্তায়, যে মারধর পাবলিক। তখন অতটা ছিল না, পুলিশকে একটু সম্মান করতো আর কি। ইউনিফর্মে তো ছিলেন না না, একটা পায়জামা পরে গেছিলাম। তো উল্টে আপনাকে ডাকাত ভাবতে পারতো। ভাগ্যক্রমে ওই এনভিএফটা আশেপাশে গ্রামের ছিল। আচ্ছা। তো ফলে অনেক দিন ধরে আছে, ওকে চিনতো আর কি। আচ্ছা, ফলে কোনো অসুবিধা না, অসুবিধা নেই, চলে এসে। আর অসুবিধার কথা ভাবিনি। গুলিটা চালালেন, আপনার কি মানে এইমটা এরকম পারফেক্ট ছিল? একদম পারফেক্ট ছিল, মানে দৌড়তে দৌড়তে গুলি চালালেন? একদম। এটা কি রিভলভার ছিল? রিভলভার ছিল। রিভলভারে ভালো এম হয় না 9mm ভালো এম হয়? 9mm হয়, রিভলভারে যাদের এম ভালো আছে তাদের হয়। ভালো গ্রিপ করতে পারলে হবে, যে শক্ত করে, গ্রিপটা আসল জিনিস। কিরকম, মানে একটু যদি বলেন যে রিভলভার গ্রিপ করে কি, এই যে গুলি চালানো, আপনাকে দৌড়তে দৌড়তে চালাচ্ছেন তো, ফলে সেখানে তো প্রচন্ড একটা, কিন্তু ডিস্টেন্সটা বেশি ছিল না আমার। আচ্ছা, 10-15 ফুট। আচ্ছা। ও, আমি ওকে ধরতে পারতাম, ভয় হচ্ছে যদি আমাকে ওর কাছে দিয়ে মারে, আমি বাঁচতে পারবো না। কিন্তু ও গুলি লাগা অবস্থায় পালিয়ে গেল। একটা রিভলভারের গুলি মানে তো যথেষ্ট। 0.38 ছিল। 0.38। তার মানে সেই অবস্থা নিশ্চয়ই তার দম ছিল। এবার আশ্চর্য ব্যাপার, ওকে যখন বর্ধমান থানায় আবার ধরি, এটা অন্ততপক্ষে 20 বছর পরে, আচ্ছা, 2007 সালে। হ্যাঁ। আমি বললাম, তোকে মেমারি থানাতে কেউ গুলি করেছিল? বললো হ্যাঁ। কে? বললো অতুল চ্যাটার্জি বলে একজন অফিসার ছিল, সে গুলি করেছিল। ও আপনাকে চেনে না? না, নামে চেনে। নামে চেনে? আমাকে নামেই সবাই চেনে। হ্যাঁ। আচ্ছা। আপনি, অদ্ভুত ব্যাপার, আপনি কাটোয়া থানার এসটিডি নাম্বার দিচ্ছি, আপনি এখানে ফোন করুন, যাকে খুশি ফোন করুন, সে আমার নাম বলে দেবে যে এই নামে অফিসার ছিল। আচ্ছা, কিন্তু আপনার সামনাসামনি হয়তো অনেকে সামনাসামনি দেখা সম্ভব না, 200-250 বড় কিলোমিটার। এইখানে তারপর গুলি চালালেন। হ্যাঁ। তারপর কি করলেন? তারপরে আমি থানায় ফিরে এলাম, তখন আমার অতটা জ্ঞান হয়নি, পুলিশি জ্ঞান, তখন এফেক্টিভ প্রবেশন পিরিয়ড চলছে। আমার একটু ছাড় আছে, মানে বেআইনি করলেও ছাড় আছে, যদি কাউকে মারিও, যে ও জানে না, শিখছে। এখন সেটা তো হতো না, এখন তাহলে হয়তো সমস্যায় পড়ে যেত। সমস্যা, মানে ভালো সমস্যা অনেক পড়েছি, অনেক, সেগুলো পরে বলবো আপনাকে। তারপর ওকে জিজ্ঞেস করলাম, তুই কোথায় গেলি সারাতে? বললো, আমি চলে গেছিলাম নবদ্বীপে কোনো হাতুড়ের কাছে, অপারেশন করে গুলিটা বার করে নিয়েছিলাম। আচ্ছা, তার মানে বুলেট হেডটা ছিল? একদম ছিল, সেটা বার করে নিয়েছিল। আচ্ছা, সেই জন্য বেঁচে গিয়েছে। তো এই মেমোরির এই ডাকাতকে গুলি করা দিয়ে শুরু। এরপর আর কি করছেন? এরপর আপনার প্রফেশন এগোচ্ছে, এক্সপিরিয়েন্স এগোচ্ছে। এবার এখান থেকে আমার কাজকর্ম দেখে ওই মেমারিতে আবার এসপি ইন্সপেকশন এলেন, হৃদয়ানন্দ উপাধ্যায়। উনি অনেককে জিজ্ঞেস করলেন, সব সাব ইন্সপেক্টরদেরকে কীরকম কাজ শিখেছে, সিনিয়র সাব ইন্সপেক্টরও ছিলেন। তো তখন একটা রিওয়ার্ড পাওয়া মানে অনেক বড় ব্যাপার ছিল এসপির কাছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি সবগুলোই বললাম, কিছু জেনারেল নলেজ, কিছু আইনের কথাবার্তা। উনি কমেন্ট দিয়ে গেলেন আমার সার্ভিস বুকে, পিএসআই, আমাদের তখন পিএসআই বলতো, প্রবেশনাল সাব ইন্সপেক্টর, অ্যাটাচ টু মেমারি পুলিশ স্টেশন, হ্যাজ টেকেন keen interest in knowing the police work. He is developing into a very good officer. He is rewarded rupees such and such. 3 টাকা না 5 টাকা রিওয়ার্ড দিয়েছিলেন। তখন তো 380 টাকা বেসিক ছিল। আচ্ছা, 10 টাকা মনে হয় রিওয়ার্ড দিয়েছিলেন। তারপরে দুর্গাপুর আর সাব ডিভিশন ছিল, আসানসোল সাব ডিভিশন ছিল, ওখানে পোস্টিং করতেন এসপি, মানে বাল্ক, মানে নাম্বারে ওখানে পোস্টিং করে দিতেন। এবার বাকি পোস্টিং করার দায়িত্ব ছিল তখন ওখানকার অ্যাডিশনাল এসপি। আচ্ছা, ওখানে পোস্টিং হতো সাব ইন্সপেক্টর পোস্টেড টু দুর্গাপুর লাইন ওয়ার।
আচ্ছা, ওখান থেকে পোস্টিং করতেন অ্যাডিশনাল Additional তার SP মতো, কিন্তু আমার ক্ষেত্রে হলো হি ইজ পোস্টেড টু দুর্গাপুর পুলিশ স্টেশন, আচ্ছা। ডাইরেক্ট করে দিলেন, মানে প্রবেশন থেকে বেরিয়েই একদম ডাইরেক্ট ডাইরেক্ট দুর্গাপুর দুর্গাপুর থানায় পোস্টিং করে থানায় দিলেন। পোস্টিং। আচ্ছা, দুর্গাপুর থানা তো তখন বিরাট এলাকা এবং বিশাল প্রচুর এলাকা, ব্যাপার, হ্যাঁ হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। হ্যাঁ। তো ভাগ্যক্রমে আমি খুব ভালো পুলিশ অফিসারের আন্ডারেই পড়েছিলাম। ওনার নাম হয়তো আপনি জানতেও পারেন, সুদীপ রায়। হুম, দুবার রাষ্ট্রপতি পদক ঠিক পাওয়া, দুবার। আর ভারতবর্ষে কেউ পেয়েছেন কিনা আমি জানি না। ঠিক। ওনার পেনশনটা ইনকাম ট্যাক্স ফ্রি, ট্রেনে যেখানে যাবেন দুজন ফ্রি ফার্স্ট ক্লাস, হুম, প্লেনে হাফ ভাড়া। ঠিক। তার আন্ডারে আমি 2 বছরে নিজেকে আরও পরিশীলিত করি। উনি থানাটা আমাকে ছেড়েই দিয়েছিলেন যে তুমি দেখভাল করো। আমি সব ক্রাইম ওয়ার্ক দেখতাম ওইখানে। অনেক ওনার সমস্ত যাবতীয় ভালো কাজ আমি করেছি ওনার সাথে। তো এগুলো করছেন, তারপর নিজেকে কিভাবে, তারপরে কি কোনো জায়গায় ওসি হলেন বা এরপর? তারপরে ফাঁড়ির একটা বড়বাবু হলাম, ডিটিপিএস ফাঁড়ি, দুর্গাপুরের এই দুর্গাপুর আন্ডারে টাউনশিপে। ওয়ারিয়াতে। হ্যাঁ, হুম, ওইখানে 2 বছরে একদিন 42টা ওয়ারেন্ট প্রচুর থাকতো, ঠিক। সেটা ধরলাম। 42টা স্পেশাল ড্রাইভ হতো। হুম, ওখান থেকে আমার পোস্টিং হয়ে গেল বর্ধমান থানা। আচ্ছা। বর্ধমানের আমি প্লেন ক্লথ অফিসার হলাম, মানে মানে পিসি পিসি অফিসার। পার্টি যেটাকে বলা হয়, পিসি পার্টি মানে যাবতীয় ক্রাইম ওয়ার্ক প্লেন কোট করতে হবে। হ্যাঁ পার্টির ওসি হলেন আপনি। হ্যাঁ। হুম, আমি বললাম যে না স্যার, আমি অনেক করেছি আর আমি এটা করবো না। বললো তাহলে তুমি যাও এসপির কাছে গিয়ে বলো যে আমি করবো না। অরবিন্দ কুমার মালিওয়াল সাহেব আমার এসপি ছিল। আমি বললাম না, অত আমার সাহস নেই, আমি এটাই করবো, এটাই ভালো আমার জন্য। তখন করলাম। তখন ওখানে খুব রোড রাবারি হতো, খুব। বর্ধমানে। বোলপুর বর্ধমান রাস্তা, বোলপুর কাটোয়াই রাস্তায়, বিশেষ করে এই বিয়ের মরশুমে বিয়ের বরযাত্রীরা বাস গয়না টয়না পরে যেত রাস্তায়, বরযাত্রী কোনো যাত্রী বাস হ্যাঁ, আটকে আটকে করতো। মারধর করা হতো। এবং র্যাম্প্যান্ট হতো, মানে খুব চাকরি নিয়ে টানাটানি, এরম বাজে কথা শুনতে হতো। এবার তার দায়িত্ব বন্ধ করার আমারই ছিল। যেহেতু পিসি পার্টির ওসি। হ্যাঁ, আমরা দুটো একটা নাম পেয়েছি কিন্তু ধরতে পারছি না। আচ্ছা, একদিন দুপুরবেলা চিরাচরিতভাবে যেরকম রেড করি, জুয়া সাতটা, তখন সাতটা চলতো, ঠিক। ধরতে বেরিয়েছি। খবর এলো একদম ডিএম বাংলোর লাগোয়া, ওখানে জুয়ো চলছে। তখন গেলাম, আমারই একজন কনস্টেবল একজনকে গুলি করলো, সে পড়ে গেল দিনের বেলায় বর্ধমান কেন শহরে। গুলি করলো? আমি ওকে বললাম যে আপনি কেন গুলি করলেন, সে উত্তরটা আমাকে দিতে পারেনি, হয়তো ভয় পেয়ে দিয়েছিল। আমরা চারদিক থেকে ঘিরে করেছিলাম, এমন জায়গায় করেছিল চারদিক থেকে, আমি একদিকে তারা একদিকে। আমি একটা আওয়াজ শুনলাম, পরে দেখলাম ও পড়ে আছে। ওখান থেকে আমাদের 1.5 টনার গাড়ি করে ওকে তুলে নিলাম ডিএম বাংলোর সামনে। নিয়ে আসার পর ওকে গাড়ি করে বর্ধমান থানায় আনছি। থানাতে আমি বারে বারে জিজ্ঞেস করছি বেঁচে আছে কিনা, আমার অফিসার বললো বেঁচে আছে। বর্ধমান ঢোকার একটু আগেই বললো, ইশারা শেষ। করে বললো মরে গেছে। কোন জায়গায় গুলিটা লেগেছিল? গুলিটা ওর বুকেই লেগেছিল। তো এই সাতটা বা জুয়া খেলার জন্য এরকম ভাবে গুলি করে দিল কনস্টেবল একজন? করেছিল ঘটনা। মানে কেন, কারণটা কি কিছু জানতে পেরেছেন? বললো ভয় পেয়ে গেছিলাম যদি মারে আর কি। নাকি না, অন্য কোনো কারণ ছিল? অন্য কোনো কারণ নয়, আচ্ছা, চিনি না তো আমরা। ঠিক। তারপরে? বর্ধমান থানায় এসে সেদিন ক্রাইম কনফারেন্স, অবিভক্ত বর্ধমান, ঠিক। 35টা ওসি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, ওসি সব ওখানে। অনিল কুমার সাহেব এসপি ক্রাইম কনফারেন্স করছেন। বড় অনিল কুমার। হ্যাঁ, বড় অনিল, লম্বা অনিল কুমার সাহেব। মেজবাবুকে এসে বললাম যে এই ঘটনা, ডেড বডিটা নামালাম। উনি আমার সামনেই ফোন করলেন অনিল কুমার সাহেব, করুণ মুখে বললেন স্যার এরকম কোনো ঘটনা ঘটে গেছে, অতুল এইসব করে দিয়েছে। বলো ওদের বসিয়ে রাখো যেন না চলে যায়, আমি ঘাই গিয়ে হাজতে ঢোকাবো। বসে আছি। তারপরে যে 2-1টা আসামি ওদের সাথেই ধরা পড়েছিলাম। বললাম ওই ছেলেটা কে? বললো স্যার ও হামিদ শেখ। আমরা কিন্তু ঘটনাক্রমে একেই খুঁজছিলাম। আচ্ছা। এ মুর্শিদাবাদে বাড়ি, মুর্শিদাবাদের বেলডাঙাতে। হ্যাঁ। একেই খুঁজছি, এই রোড রাবারিগুলো করতো। ব্যাস আমরা বলে দিলাম তখন মেজবাবুকে যে এই ঘটনা। এসপি এলেন। মানে যখন হাজতে ঢোকার অপেক্ষা করছেন তখন জানতে পারলেন যে রিওয়ারিং কাজ করে ফেলেছেন। একদম। অনিল কুমার সাহেব ক্রাইম কনফারেন্স ফেলে চলে এলেন। হ্যাঁ। এসে সব থেকে যে ওনার যেটা ক্ষমতা রিওয়ার্ড দেয় বেশি, অ্যাওয়ার্ডেড ইজ গুড সার্ভিস মার্ক, সার্ভিস বুকে উনি দিয়ে চলে গেলেন। এইখান থেকে শুরু হলো। তারপর ওখান থেকে হলাম ফার্স্ট ওসি দুর্গাপুর, যেটা কেউ হয়নি কোনো দিন। মানে দুর্গাপুরের মতো বড় থানা, যেখানে ধরুন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন, যত বড় বড় কারখানা, ঠিক।
বড় মার্কেট, সাব ডিভিশনাল কোর্ট, সেইখানে আমার ওসি হলো। তা সেই সময় অনেক রকম ব্যাপার ছিল আর কি, আমাদের যে ঘরানা বলি না, যে আপনার ক্লাসিক্যাল সঙ্গীতের ঘরানা হয়, ওইখানের একটা ঘরানা চালু ছিল যে ভালো কাজ করবে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া, জেলাস হওয়া। ওখানে মানে আমি সেটা কি ডিপার্টমেন্টের মধ্যেই? হ্যাঁ হয়, ওখানে এই সময় ছিল এটা সব ওগুলো। জায়গায় হয়, এখনো আছে তো বোধহয়। এখন এখন সব জায়গাতেই আছে, সেই সময় একটু ছিল। বেশি ছিল। হ্যাঁ, এবং সেগুলো খুব খারাপ খারাপ দিকে মোড় নিত। ঠিক। হয়তো কোনো আসামি ধরে আপনাকে বলে মানে 164 স্বীকারোক্তি দেওয়ানো করানোর মতো সে খবরও চলে আসতো, তাকে আবার কাউন্টার করতে হতো। আচ্ছা, অন্য লোক দিয়ে বলা হতো যে যদি বলিস তাহলে আর বেরোতে পারবি না জেল থেকে, বলতেই হতো, প্রাণের ব্যাপার। মানে আসামিকে ধরে আপনারই ডিপার্টমেন্টের কিছু লোক আপনার বিরুদ্ধে কথা বলছে বা বলছে বলাচ্ছে, এবং সেটা বাই প্রেশার, এবং সেটা হচ্ছে হিংসা থেকে যদি আপনার নাম হয়ে যায় একটু, যদি আপনার ভালো পোস্টিং হয়, এগুলো ছিল তখন। কেন এর পেছনে কি অন্য কোনো শুধু হিংসা, নাকি টাকা পয়সা আরও কিছু টাকা ব্যাপার ছিল? পয়সা না, নাম। নাম হলে টাকা পয়সা আসে। ওখানে তো তখন লাখ লাখ টাকার কারবার চলতো, কয়লা বা বিভিন্ন ইন্ডাস্ট্রির স্ক্র্যাপ, এই সমস্ত কিছু কি ছিল? যেহেতু আমি গ্রামাঞ্চল থেকে গেছি এবং পারিবারিক, সত্যি কথাই বলছি আপনাকে, এটা কোনো বাড়িয়ে বলছি না, একটু শিক্ষা ছিল যে সত্যি কথা বলবে, মিথ্যে কথা বলবে না, চুরিচামারি করবে না। তখনও পর্যন্ত এটা ছিল, তখন এই পুলিশের এই ব্যাপারগুলো বুঝতাম না। এবং প্রত্যেকটা যেখানে যেখানে কাজ করেছি ওসি হওয়ার আগে পর্যন্ত, সেখানকার ওসিরা আমাকে ছেড়ে দিতেন, এবং অগাধ বিশ্বাস করতেন। এবং আমি দাবি করে বলতাম যে আমাকে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, এমন কোনো অন্যায় কাজ করবো না আপনাদের মাথায় হেঁট হবে, এক্সেপ্ট ইয়াং বয়সে বিয়ে না করে পুলিশি ক্ষমতা দেখানো, পাওয়ার দেখানো ছাড়া অন্য কোনো রকম। কিরকম পুলিশি পাওয়ার, দেখুন এটা একটু মজার ঘটনা, একটু বলুন না দু একটা, এরকম কিরকম পুলিশি পাওয়ার? পাওয়ার ধরুন, এই যে ইউনিফর্ম পরলেন, কোমরে একটা রিভলভার। রিভলভার, রিভলভার তখন খুব কম থাকতো, 3টে 4টে, তা আমি ভাগ্যক্রমে পেয়ে যেতাম একটা। আচ্ছা। যেহেতু আমাকে দিয়ে বেশি কাজ করানো হ্যাঁ, হতো, আমার হ্যাঁ, বৈবাহিক জীবন শুরু হ্যাঁ, হয়নি সেই হ্যাঁ। কারণে। কাঁধে স্টার, কাঁধে দুটো। স্টার, হ্যাঁ। 10টা ছেলে চ্যাংরা বসে আছে, কি করছিস, হ্যাঁ চল গাড়িতে ওর, দেখে পালালো, তাড়া করা হলো, হ্যাঁ। এই টাইপের আর কি। আচ্ছা, কাউকে একটু একটু চড়থাপড় মারা হলো, এলাকায় ঘুরলেন ফুরলেন। একটু উঠবোস করানো হলো, আচ্ছা, এইরকম। মানে সবাই ঘুরে দেখবে, হ্যাঁ, তাকিয়ে দেখবে, থাকবে, হ্যাঁ, এই অতুল চ্যাটার্জি হ্যাঁ, আসছে, একদম। এরকম একটা ব্যাপার হয়। ভালো লাগতো। এটা আরেকটু পরে হয়েছিল আর কি, আচ্ছা। না দুর্গাপুর থাকাকালীন আমি সাব ইন্সপেক্টর যেহেতু হ্যাঁ, ছিলাম, পরে ওসি ছিলাম, এটা হ্যাঁ। কিন্তু হয়েছিল। আচ্ছা, তো এটা একটা ভালো লাগা থেকে হ্যাঁ, তৈরি হয়। এবং আমাকে ভালো শিক্ষাই সবাই দিতেন। আমি যখন ফার্স্ট ওসি দুর্গাপুর হলাম, তো আমি দেখলাম একটুখানি ভালো লোকেদের সঙ্গে কথাবার্তা না বলে গেলে চালাতে পারবো কিনা জানি না। সিপিএমের তখন মদন ঘোষ সাহেব ছিলেন ওখানকার জেলা সেক্রেটারি, নাম নিশ্চয়ই শুনেছেন, প্লাস উনি জেলার সভাধিপতিও ছিলেন। ওনার বাড়িতে একটু কোনোভাবে আমি পৌঁছলাম, 10-20 সেকেন্ড আমাকে সময় দিয়েছিলেন। আমি স্যার বলে সম্বোধন করলাম, বললাম স্যার আমাকে, আমি তো ওসি দুর্গাপুর হয়ে যাচ্ছি, জয়েন করব, যদি আপনার যদি কিছু আমাকে বলেন। বললো আপনি তো ওসি, আপনি তো পুলিশের লোক, আপনি দুর্গাপুর থানায় গিয়ে ওসির কাজ আর পুলিশের কাজটা মন দিয়ে করবেন, তাহলেই আমার পার্টিরও কাজ হবে, আমার সরকারেরও কাজ হবে। এটা আমি কিন্তু কোনো দিন ভুলিনি, আমি হয়তো আজন্মও ভুলবো না। এত বড় শিক্ষা উনি দিলেন। আমরা স্যার কারোর সঙ্গে কথা বলে কাজ করার, ওখানে বললো কারোর সঙ্গে আপনাকে কথা বলতে হবে না, আপনি আপনার মতো কাজ করবেন। আমার এই পুলিশির ক্ষমতা দেখানোর নেপথ্যে কিন্তু বলতে পারেন উনিই আছেন, নইলে হয়তো সবাই বিরোধ করতো, ওরমভাবে পুলিশির ফাংশনটা করা যেত না। এটা আমার কাছে বিশাল বড় শিক্ষা, আমি কোনো দিন ভুলবো না, আমি যতদিন বাঁচব। না, এটা তো ঘটনাই, এরকমভাবে একটা যদি সাপোর্ট না পাওয়া যায়, পুলিশ সব কাজ করতে পারে না। পুলিশ ইচ্ছে করলে সব কাজ করতে পারে, আপনি কি এটা বিশ্বাস করেন? একদম মনে প্রাণে বিশ্বাস করি। যদি তাকে সুযোগ দেওয়া হয়। সুযোগ দেওয়া হয়, এবং সেই লোকটাকে পারফেক্ট থাকতে হবে। আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করবেন নিজের ব্যক্তিগত স্বার্থে, সেটা হবে না। অসৎ ব্যবহার। হ্যাঁ, এখন তো আপনি সব জায়গাতেই অসৎ ব্যবহারই পাবেন, আমার মনে হয়, এটা আমার ধারণা, আমি যেহেতু পুলিশে এখন নেই। যাই হোক, তো ওসি দুর্গাপুর, তারপরে একটা কাজ করলেন। তারপরে আমার হঠাৎ বদলি হয়ে গেল আপনার কাটোয়াতে। আচ্ছা। নারায়ণ ঘোষ সাহেব আমার একটু অসময়েই বদলি করলেন, কেন? হয়তো ঈর্ষান্বিত, কোনো ভালো কাজই করছিলাম, জানি না কেন, এটা তো উনিই বলতে পারবেন, উনি মারা গেছেন,
যথেষ্ট ভালোবাসতেন। হ্যাঁ, বললেন, ভালো লোক ছিলেন। খুব ভালো মানুষ ছিলেন। খালি একটা জিনিস বললেন, অতুল, কাটোয়া তখন সাংঘাতিক ডিস্টার্ব ছিল, কি ডিস্টার্ব? পলিটিক্যাল ডিস্টার্ব না যে ক্রাইম? কোনো ধরনের ক্রাইম, পলিটিক্যাল। পলিটিক্যাল ডিস্টার্ব তো আমি গেছি 1996 সালে ওসি কাটোয়া, আজ 2025-এর শেষ, এখনো পর্যন্ত ওখানে কংগ্রেসের এমএলএ, পৌরসভা কংগ্রেসের। সাংঘাতিক রকমের ডিস্টার্ব ছিল। প্লাস কাটোয়া হচ্ছে আপনার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের বর্ডার, বর্ডার। এবং ওখানকার কালচার চলে ওখানে। ওখানে যে সংস্কৃতি মুর্শিদাবাদের এখন নেই, সে সময় মাস্কেট বাহিনীর নাম আপনার মনে আছে কিনা জানি না, ওদের এক একটা দল ছিল। হুম। তো আমাকে বললেন যে অতুল, তোমাকে ওখানে পোস্টিং করলাম, ওখানে আমাকে আর ডিএম সাহেবকে রাত বাস করতে হয়েছে, ক্যাম্প করতে হয়েছে। আমি একটা কথাই বলছিলাম, স্যার আপনাদের আর যেতে হবে না ওখানে, এটা আমি আপনাকে বলে গেলাম। কি ওখানে করেছিলেন? ওখানে অজস্র কাজ করেছি, মানে অত একটা বলা এই যাবে না। মাস্কেট বাহিনীর গুলো অন্তত বলুন। এইবার হ্যাঁ, ওখানে রোড, আমি তো বর্ধমান থেকে দুর্গাপুর গেলাম, তারপর এখানে রোড রাবারি কিন্তু বন্ধ হয়নি, আচ্ছা, চলছে। চরম। ওখানে ওখানে একদম এক একটা গ্যাং ছিল। শুধু ওখানে নয়, ধরুন দাঁড়িহাট থেকে মাটিয়ারি বলে ওখানে ফেরি সার্ভিস আছে, ওপারে যে কাঁচা পেতলের হুম। জায়গা আছে, আর মাটিয়ারি লোকেরা ওইদিকে ট্রেন লাইন ব্যবহার করেন, এই দাঁড়িহাট থেকে ট্রেনে ওরা হাওড়া যায়, আর রাত্রিরের ট্রেনে ফিরে ওইখানে পর্যন্ত ডাকাতি হতো। ফেরিস ঘাট। ফেরিতে উঠে ডাকাতি, সে ডাকাত ধরেছি। তো লম্বু বাহিনী করতো কি, এরা ওই ওরা যেখানে থাকতো হামিদপুর পূর্বস্থলী থানা এলাকা, মানে লম্বু বর্ডার, কি কারোর নাম? একজন ওর আসল একটা নাম ছিল, আচ্ছা, কিন্তু কিন্তু আসলে আমার থেকে 1 হাত লম্বা। আচ্ছা, তার লম্বু। ছিল ওই ডাকাতের বাহিনী। ডাকাতের বাহিনী, এবং ও বিশেষ করে মাস্কেট নিয়ে লোকের ভাড়া যেত। ধরুন আপনি ভাড়া নিলেন, আচ্ছা, একটা জমি দখল করতে হবে, 10 জন মিলে মাস্কেট, মানে 15-20 হচ্ছে বড় জন। মাস্কেট, তো আসলে বড় বিশাল রাইফেল বড় বড়, হ্যাঁ বড় বড়, হুম। সেই নিয়ে ওরা ভাড়া খাটতে যেত। আচ্ছা। ওরা বিখ্যাত, এখন ফোন করলে আপনি জানতে পারবেন লম্বু বাহিনী, এত বিখ্যাত ওরা। হুম। এবং শুধু এক জায়গায় ভাড়া যেত না, কাটোয়াতে না, মুর্শিদাবাদে ভাড়া খাটতো, বীরভূমেও যেত, ভাড়া খাটার জন্য যেখানে যেখানে নিয়ে যেখানে যেত, নিয়ে যেত। গুন্ডা বাহিনী, একদম এবং মস্তান বাহিনী। বিশাল ল অ্যান্ড অর্ডার তৈরি করে দিত ওরা। আচ্ছা, এবং এরা পরোয়া মানে করতো না কাউকে। কাউকে পরোয়া করতো, কোনো পলিটিক্যাল গ্রিপেও এরা থাকতো না, ভারী আশ্চর্য। আচ্ছা, তা ওকে আমরা সিভিলে ধরতে যাব, পাটুলি স্টেশনের আশেপাশে থাকে, মানে ওটা পূর্বস্থলী থানা এলাকায়। আচ্ছা, আমার একটা এএসআই ওকে চিনতো, মির্জা বলে। আচ্ছা। মির্জা পরে আবার বোম ডিফিউজ করতে গিয়ে আপনার কিন্নার থানাতে মারা গেল। বোম ডিফিউজ হচ্ছে না, পরে ট্রেনিং ছিল না, বোধহয় ছিল না কি জানি না, এটা অনেক পরের ঘটনা। যাই হোক, আপনি গেলেন। হ্যাঁ, দেখলাম, বললো স্যার আমি ওর সঙ্গে কথা বলবো, আপনি ধরে নেবেন না। দেখলাম কথা বলছে, আর জানি না কি করে বুঝতে পেরে মাঠ দিয়ে দৌড়, আমরাকে প্রায় 1.5-2 কিলোমিটার ছুটে ধরলাম। ধরে ওকে ওইখানে যত এলাকা ছিল, ওই এলাকাটায় পুরো বাজারটায় বেশ ওকে একটু মারধর করা হলো, লোককে দেখিয়ে দেখিয়ে, শো করা। একদম শো করা হলো। ওর এত অতিষ্ঠ সবাই ছিল পুলিশ অফিসাররা। আমি এসে সিআই সাহেবকে খবর দিলাম, সুকুমার চ্যাটার্জি যিনি মারা গেছেন, আমাকে ধরে চুমু খেলেন একদম পুরো জড়িয়ে ধরে। মানে উনিও অতিষ্ঠ ছিলেন। অ্যাকচুয়ালি তখন সিআই সাহেবরা কি করতেন, ক্রাইম ব্যাপারটা ওনাদেরই দেখতে হতো, হ্যাঁ, ওনাদেরই ওনাদের দেখতে হতো, মানে কিছু হলে, হ্যাঁ। ভালো হলে ওনার, কিন্তু খারাপ হলেও আবার ওনার। উনি এত খুশি হলেন, আমার সেগুলো মনে আছে আর কি। এই লম্বু বাহিনী ছিল ওখানে। আচ্ছা, আর তারপরে ধরুন গাঙ্গুলিডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওখানকার লোকেরা খুব টার্বুলেন্ট, মানে দুর্দান্ত আর কি, ও পরোয়া করে না। কেন? ধরুন আদমশুমারির কাছে খুব দুর্দান্ত, মানে স্বভাবগত কারণে কি না জানি না, আচ্ছা, একটু মদ্যপান করে ধরুন কোনো আদমশুমারির লোকেরা গেছে, হ্যাঁ, বললো আপনি কি করেন, বলছে লেখ সাল আমি ডাকাতি করি। লেখ, হ্যাঁ, হ্যাঁ ইয়েস, আমি আপনাকে তথ্য বলছি। মানে এই যে এখন যে এসআইআর হচ্ছে, এরকম গেছে কি হয়তো কেউ হ্যাঁ, সেন্সাসের সেই কাজে। সময় হ্যাঁ, বলছে তুই লেখ আমি ডাকাতি করি, এরকম টার্বুলেন্ট, পুলিশকে চ্যালেঞ্জ করার লোক। পড়েছেন মুখোমুখি চ্যালেঞ্জের? আমাকে প্রথম 2-1 জন চ্যালেঞ্জ করেছিল, তারপরে ওখানে আমার স্টিম রোলার চলত, ভালোবাসা আর শাসন, মানে গরম জল ছিটিয়ে তারপর ইস্ত্রি করে। একদম। প্রথমে একদিন গেছি, রাত্রিরে আমাকে এলাকা চেনাচ্ছে ওই মির্জা, আমার ওয়ারেন্ট অফিসার। হুম, একটা কংগ্রেসের লিডার ছিল কুতুবুদ্দিন, হুম, এর বাড়ি ছিল কাটোয়ার উপকণ্ঠে, গ্রামের নামটা আপনাকে খাজুরডি। রাত্রিরে গেছি গ্রাম চিনতে, যে স্যার এটা খাজুরডি বড় গ্রাম। বললো স্যার ওই ছেলেটার নাম কুতুবুদ্দিন, ওয়ারেন্ট আছে। আমি কুতুবুদ্দিন চলো,
বলছে জামাটা নিয়ে আসছি চলুন, অনেকজন লোক নিয়ে গল্প করছিল। খালি গায়ে বসে আছে, বলছে জামাটা নিয়ে আসি নিয়ে চলুন। আসে জামাটা নিয়ে এসে এই লোকগুলোকে বলছে এই কংগ্রেস পার্টি অফিসে ঢুকে গেছে ধোয়া রেখে। আমরা কুতুবুদ্দিন, আমি কিন্তু ওসি, আমি আজকে ছেড়ে দিয়ে যাচ্ছি, তোমাকে এখানে প্রতিজ্ঞা করে গেলাম তোমাকে এখান থেকেই ধরে নিয়ে যাবো। সিভিলে ছিলেন না ইউনিফর্মে? ইউনিফর্মেই ছিলাম। তারপরে এটা বলছে। হ্যাঁ, আসলে আমি তখন একটু বাচ্চা বাচ্চা দেখতে আর রোগা ছিলাম, তোকে মানতে চাইতো না ওসি হিসেবে। হুম। তারপর ওকে আমি ধরে নিয়ে গেছিলাম। ওখান থেকে? হ্যাঁ, একদম। ওখানে এমন সব টার্বুনেল লোক ছিল, আমার আগের ওসি হরিপুর বলে একটা গ্রাম ছিল, সেখানে ডাকাত ধরতে গেছে, হুম ধরেছে, হুম। বলছে আপনাকে গাঁ থেকে হেঁটে হেঁটে যেতে হবে। কেন? দাবি মানবো না আপনাকে। মানে এই ডাকাত ধরেছে তারপরে বলছে? হাঁটি হাঁটি নিয়ে এসে, আপনি কোনো তথ্য বলছি, আমি নিজেকে মন করা না। বড় করার জন্য বলছি না, ওকে হাঁটিয়ে আসতে বাধ্য করেছে কতটা? 300-400 মিটার, যেখানে গাড়ি ছিল পাকা রাস্তায়। আমি সেই গ্রাম পুরো কেন একদম, এটা কেন করলো? এমনি? ওদের একটা এইরকম নেচার ছিল মানুষের, মানবে না পুলিশকে। আচ্ছা টার্বুলেন্ট একটা দুর্বিনীত একটা নেচার ছিল। আচ্ছা। হয়তো পুলিশেরও দোষ ছিল, আমি বলতে পারবো না। পুলিশকে দেখুন, আমি যদি আপনার কাছে কোনোভাবে দোষী হয়ে থাকি, তাই আপনি মানবেন আমাকে? তো মানবেন না। হতে পারে কোনো কারণে কোনো অধস্তন কর্মচারী পয়সা নিয়েছে, বা পয়সা নিয়ে কাজ করেনি, বা তার কাজই করেনি, এন্টারটেনই করেনি যে কাজটা পুলিশের করার কথা। তারপর ওখান থেকে কি কি আর কোথায় গেলেন? ক্রিমিনাল ধরা বা এই ধরনের? হ্যাঁ, ক্রিমিনাল ধরার বহুত গল্প আছে। এবার আরও একটা ডাকাতি হয়েছে ধরুন, সেদিন আমি বাড়িতে এসেছি, মোবাইল ফোনের শুরু হয়নি সেখানে, এসডিপিও সাহেব ছিলেন। বাড়ি এসে শুনলাম, বাড়ি থেকে পরের দিন এসে শুনলাম একটা রোড রাবারি হয়েছে। যুধিষ্ঠির ঘোষ বলে একজনকে মেরে দিয়েছে, ছানা ব্যবসায়ী যারা পলসোনা অঞ্চল থেকে দাইহাট কাটোয়াতে ছানা ছানা আনতো, নিয়ে আসতে? তাকে একদম গুলি করে মেরে দিয়েছিল, বোধহয় রেজিস্ট করেছিল। তারপরে এসডিপিও সাহেব গেছিলেন, গাড়ি টাড়ি ভেঙে দিয়েছিল, মানে পাবলিক? মেরে দিয়েছে একটা হ্যাঁ, লোককে। অ্যাগ্রিভ পাবলিক তো ভাঙবে। এসে আমি অনেক চিন্তা ভাবনা করলাম। তখন তো ধরুন আপনার এইসব সিসিটিভি ক্যামেরা, না মোবাইল ফোন আধুনিক ব্যবস্থা কিচ্ছু কিছু নেই। ছিল না। হুম। করে একটা নাম আমি কোনোভাবে পেলাম যে এই লোকটা করতে পারে। আপনার খাজুরডি নতুন গ্রাম, না করুই নতুন গ্রাম বলে একটা নতুন গ্রাম আছে, 3টে নতুন গ্রাম আছে, খাজুরডি নতুন গ্রাম, করুই নতুন গ্রাম। তো ওটাকে করুই নতুন গ্রাম, বড় মুসলিম গ্রাম, হিন্দু আছে কিছু। হুম। আমি জানি তো পাবো না গ্রাম, গাড়ি নিয়ে যাব, হেডলাইট দেখলেই পালাবে। ভাগ্যক্রমে ওখানে 2টো গাড়ি ছিল, বেশি একটু ফোর্স নিই, প্ল্যান করি এসেছি যে আমি ওখানে যাব, রেড করব, করে আমি 3-4 জন ওই ঘরেই থাকবো, আপনারা গাড়ি নিয়ে কিন্তু চলে যাবেন, গাড়ি নিয়ে আর আসবেন না আপনারা, আচ্ছা অন্ততপক্ষে করুই গ্রামের মোড়ে ওখানে থাকবেন। আচ্ছা। তো আমি জানি ওরা খবর নিতে আসবে রেড করার পর, কাকে নিয়ে গেল, কি করলো, কি ভাঙলো পুলিশ। ঘরে ইয়াং মেয়ে, মুসলিম বউ, ক্রিমিনালটার, ওকে আটকে রেখে আমরা ঘরে চুপ করে বসে আছি। আমার তো গাড়ি রেড করে চলে গেছে, ও দেখেছে, টুকটুক টুকটুক করে এলো, একদম ধরে ফেললাম আমরা। বউ বললো হ্যাঁ ওই। এবার নিয়ে হেঁটে হেঁটে 4-5 জন মিলে ওই 1-1.5 কিলোমিটার গাড়ি জিপে গেলাম। জিপে নিয়ে এসে ওকে জিজ্ঞাসাবাদ করতে বাকি গ্যাংয়ের নাম বলে দিল। জিজ্ঞাসাবাদগুলো কি এমনি নর্মাল ভাবে করতেন, না মিষ্টি টিষ্টি খাইয়ে আদর করে? ওটা উল্টো করে নিন, ওইভাবে করতাম। আচ্ছা, মানে ওটা একটা ভালোবাসা। ওটা একটা ভালোবাসা, অন্য ধরনের। ওই ভালোবাসা না দেখালে হ্যাঁ, কথা বেরোয় না। তবে পরবর্তীকালে এমনিই বলে দিত, ভয়ে। ভয়ে। আপনাকে প্রথমে বললাম ফেরি ডাকাতি, হুম। ফেরি ডাকাতির করেছিল আপনার নদিয়া জেলার ক্রিমিনালরা। আচ্ছা। গ্যাং আমরা ধরে ফেললাম। একদিন একটা মাঝবয়সী দরিদ্র মুসলিম মহিলা আমার কাছে এলো, বললো স্যার আপনাকে 30,000 টাকা দিলাম তাও মারলেন আমার স্বামীকে। আমি বললাম 30,000 টাকা তুমি কাকে দিয়েছো? আমাকে তো দিয়েছো আমার চেহারা দেখে। বললো না উকিলবাবুকে দিয়েছি। 30,000 টাকা মানে তখন অনেক টাকা। আমি কত মাইনে পাই? 10-15 হাজার টাকা মাইনে পাই। হুম। বললাম আমি ঘর বন্ধক রেখে না বিক্রি করে দিয়েছি মাটির বাড়ি।
থানার কাছে ওই উকিলবাবুর বাড়ি, নাম নেবো না, মারা গেছেন, তাকে ডাকলাম যে আপনি 30,000 টাকা নিয়েছেন আমার নাম করে। বলল না, আমি আমার ফি নিয়েছি। যেরকম আমি বললাম আপনার ফি 30,000 টাকা কবে হলো? ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। আমি বললাম আপনি এইভাবে টাকা রোজগার করছেন, থানার পাশে বাড়ি, আর পার্টির নাম নেন? বলছেন আমি তো আমার ফি নিয়েছি আর সিআই সাহেবের টাকা নিয়েছি। আমি বললাম টাকা ফেরত দিয়ে দেবেন কিন্তু, নইলে খুব খারাপ হবে। আবার খুব রুলিং পার্টিরও মেম্বার। নিজে দাবি করতেন। হুম। আমি বললাম আমি শুনবো না, কিন্তু আমার নাম করে টাকা আমি শুনবো না, আপনি দিয়ে দেবেন টাকা। কারণ এটা আমার তো অস্তিত্বের প্রশ্ন। কারণ ওই মহিলা বলবে যে আমি টাকা নিয়েছি, ঠিক। আমি প্রমাণ করে দিলাম যে না, আমি টাকা নিইনি। এইসবের অনেক বিরূপ মানে উল্টোর দিকও আছে। আপনি মারছেন, আপনার নাম ফাটছে, ক্রিমিনালরা সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, সেই এর সুযোগে একটা অন্য লোকেরা ব্যবসা করছে থানারই। বুঝতে পেরেছেন? এরকম হয়েছে, বহু হয়েছে, ধরা পড়েছে। ধরা পড়েছে। কি করেছেন? আবার উকিলবাবু কি ডাক্তার হতো তো থ্রু দিয়ে, মার্ডার হয়েছে, ধরে নিয়ে এসছি, আরও অন্য আসামি আছে, মারবে না, টাকা দে, এই টাকা লাগবে। আচ্ছা, না মারার জন্য টাকা? না মারার জন্য এত আতঙ্ক তখন। এখনো আছে? না, আমি বললাম তো, একটা আমি এসটিডি নাম্বার দিচ্ছি, আপনি যাকে খুশি আমার না, নামটা আমি বলছি এখনো পুলিশের মধ্যে এটা আছে, মানে পুলিশ হয়তো ভালো পুলিশ অফিসার, সে কাউকে তুলে নিয়ে আসলো, না মারার জন্য অন্য লোকে টাকা খেয়ে যায়। এখন তো মারপিট তো উঠে গেছে। আচ্ছা, কেন না মারলে, আমার ভালো চাকরি থাকলে আমি কেন মারবো? ঠিক। মানে আমি যদি মারবো। আপনার তাগিদ থাকতে হয়, কিছু বার করতে হয়, কথা বার করতে হয়, ইনভেস্টিগেশন করতে হয়, আরও ক্রিমিনাল ধরতে হয়, তখন তো খানিকটা ভালোবাসা, আদর এসব দরকার হয়, কিন্তু সেটা এখন আর প্রয়োজন পড়ে না। এখন না কাজ করলে আপনার কোনো কিচ্ছু হবে না। শুনুন, পুলিশিং প্রায় নেই এখন। আমি অনেস্টলি বলছি, যদি বলেন কেন বলছেন, পুলিশের 3টে ভাগ ছিল। একটা ভাগ ধরুন 90, 91, 92 পর্যন্ত, স্বাধীনতা থেকে। কারণ তখন উইলিস জিপ একটা করে থানায়, পেছনে ডেড 3জন বসবে, সামনে একজন ড্রাইভার। সেই জিপ নিয়ে আপনাকে থানা কন্ট্রোল করতে হবে। 12-14 জন রায়োটিংয়ের আসামি যদি থাকে, তাকে ওই গাড়িতেই ধরে নিয়ে আসতে হবে। 280 লিটার তেল, পুলিশ ইউনিয়নের দাপট মাসে? মাসে। মাইল মিটার ড্রাইভারের খারাপ, আপনি বলতে পারবেন না। 6 কিলোমিটার পার লিটার যাবে, আপনাকে 280 ইন্টু 6 কিলোমিটার দেবে। কেতগ্রাম কাটোয়ার জুরিসডিকশন সে মোর অর লেস 250 কিলোমিটার, বর্গ কিলোমিটার। তা 280 লিটার তেল কত যাবে, কত দিন যাবে? ফলে আপনি তখন বাধ্য হবেন। হ্যাঁ, তখন তাদেরই বলতে হতো তুমি এটা পরে অন্য দিকে টার্ন নিল, এখন বন্ধ হয়ে গেছে। তো আমি যে প্রসঙ্গে বলছিলাম, তখন এইসবগুলো প্রতিবন্ধকতা ছিল। এই আপনার যে যুগটার কথা বলছি, যে আপনি কোনো ক্রাইম ডিটেক্ট করবেন, তো আপনি কোনো সাপোর্ট তো পাবেন না। প্লাস ইউনিয়নের দাপট, কোনো আপনার সিসিটিভি নেই, মোবাইল নেই। এখন পুলিশিং হয়ে গেছে শুধুমাত্র একটা মোবাইল ফোন নির্ভর। রেপ বলুন, ওয়েজিং ওয়ার মানে ক্রাইম এগেনস্ট স্টেট গভর্নমেন্ট, মার্ডার, সাইবার ক্রাইম, যত ধরনের ক্রাইম, তার সবেতের মধ্যে ইনভলভ আছে সিসিটিভি আর মোবাইল ফোন। এছাড়া এই দিয়েই পুলিশিং চলছে এখন। আগে যে সোর্স ছিল, মানুষের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে, পুলিশ ফ্রেন্ড বলা হতো আমাদের সময়ে, তাদের সঙ্গে যোগাযোগ, তারা বলে দিত এই লোকটা ক্রাইম আছে, এই লোকটা খারাপ। সেই জিনিসটা টোটাল শেষ হয়ে গেছে এখন। ধরুন যদি 1 মাস সিসিটিভি অকেজো হয়ে যায় বা মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড কাজ না করে, পুলিশ অন্ধকারে চলে যাবে। এখন পুলিশের কোনো ভূমিকা কেন নেই। নষ্ট হলো? এই প্রযুক্তির উন্নতি বলতে পারেন একটু। প্রযুক্তি অভিশাপ হয়ে গেল? না, দেখুন, প্রযুক্তি যখন বেরোবে, তখন তার সুবিধা তো নেওয়া মানুষের উচিত, সেটা নিচ্ছে। কিন্তু পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গেল। আগে যে সোর্স নেটওয়ার্ক ছিল, মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, সেগুলো নষ্ট হয়ে সেক্ষেত্রে গেল। তো বদনামও আসতো যে পুলিশের সঙ্গে ডাকাতের সম্পর্ক, পুলিশের সঙ্গে ক্রিমিনালের সম্পর্ক, এই অভিযোগও তো অনেক সময় হয়েছে। এই যে আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের ঈর্ষা, কোনো একজন ক্রিমিনালকে ধরে আপনার এগেনস্টে বলানো হচ্ছে, আপনার যে সোর্স তাকে তুলে নিয়ে যেত অন্য পুলিশ অফিসার, এরকমও তো ঘটনা ঘটে। ঘটেছে, ঘটেছে, ঘটেছে তো, এরকম তো ঘটতো। আমার তাতে সোর্স ধরে নিয়ে মারছে, ধরে কেস দিয়ে দিচ্ছে, আপনার সোর্সকে ধরে নিয়ে অন্য একজন, কেস দিয়ে দিচ্ছে। খারাপ লাগতো না?
বললাম না, ঘরানাটা এরকম চলছিল, তখন আপনি তো কিছু করার নেই। এবার আপনি তার হয়ে তদবির করতে যাবেন, সে এসপিকে বলবে যে স্যার ও চুরি করেছে, আমি কি ছেড়ে দেবো? উনি আমার এলাকায় ক্রাইম করাচ্ছেন। মানে একজন ওসি আর একজন ওসির এলাকায় ক্রাইম করাচ্ছে এরকম অভিযোগ উঠে আসতো। দেখুন, এত সরাসরি এই চেয়ারে বসে আমার বলা ঠিক না। আমি একটা উদাহরণ দিচ্ছি। কোনো একটা জায়গায় দিনের বেলায় ক্রাইম করতে লাগলো, ছিনতাই। আচ্ছা, একটা রিপোর্টার লিখে দিলেন যে একদম ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, অমুক তমুক হেনা তানা। 7 দিন পরে আমার টাইমলি বদলি হয়েছে, বদলি হওয়ার শেষের দিকে। হয়তো তিনি যাওয়ার জন্যে এরম একটা প্রেক্ষাপট তৈরি করছিলেন। তারপরে উনি এলেন, দুটো একটা ডাকাতকে ধরে দিলেন। সেই রিপোর্টারই লিখলো যে ইনি জয়েন করতে গিয়ে একদম পুরো এলাকা শুনশান সব। আপনি একদম যদি তথ্য চান, আপনি এগুলো পেয়ে যাবেন পেপারে। আমি পরে আপনাকে অফলাইনে বলে দিতে পারবো। না না ঠিক আছে, এগুলো তো ঘটনা আমরাও জানি, অনেক সময় পুলিশের সঙ্গে সাংবাদিকদের সেই ধরনের সম্পর্কও না, তৈরি এগুলো হয় বা লেখা এরমভাবে খোলাখুলি। হ্যাঁ, সেগুলো খারাপ জিনিস ধরে। তো এই কাজ শুরু করলেন এত বাধা বিপত্তির মধ্যে দিয়ে, সেই সময় কাজ করছেন যখন, তখন এরকম কখনো হয়েছে আপনি তো এই ডাকাত ধরা, গুলি করা, কখনো গুলির মুখোমুখি হয়েছেন নিজে? একদম হয়েছি। কিরকম? আমার বদলি হয়ে গেছে হীরাপুর থানা থেকে বারামণি থানা। বারাবণী? সিভিলে আমি থানায় গেছি, কবে চার্জ দেবো নিয়ে যাবো না। মানে বারাবণী থানায়? হীরাপুর থানা। আচ্ছা, হীরাপুর সেই থানায়। দিনই অর্ডারটা বেরিয়েছে। আচ্ছা, হঠাৎ খবর এলো যে একটা ডাকাত, তার নাম টিপুয়া। সে টিপুয়া ওই এলাকাটাকে পুরো সন্ত্রস্ত করে রেখেছিল। যে কিছুদিন আগে আমার আগের ওসির সময়ে দিলীপ সরকার ওখানকার সিপিএমের টপ লিডার ছিলেন, পরে উনি বারাবণীর এমএলএ হয়েছিলেন, তার বাড়ির ব্যাগ চুরি করে দিয়েছেন টিপুয়া। বাড়ির থেকে ব্যাগ চুরি ব্যাগ করে? ওরা তো ওসির তখন তো সেই অবস্থা বোঝেনি তো একজন। যা হয় এত বড় নেতা, বাড়ির থেকে সে ব্যাগ চুরি বাড়িতে করে? গিয়ে ধরে ওর রিপুয়ার বাবাকে বলে কয়ে সে ব্যাগ কোনো রকম উদ্ধার করলো। মানে ক্রিমিনালের বাবাকে বলে কয়ে ব্যাগ হ্যাঁ, উদ্ধার ওকে করতে? ধরা একটু মুশকিল ছিল, খুব অল্প বয়স, 17 ঠিক 18 আছে, বছর ওকে বয়স। ধরা গেল না, মানে পুলিশের কি অবস্থা তখন? ওকে ধরতে না পেরে ওর বাবার কাছ থেকে গিয়ে ব্যাগটা রিকভারি করতে হ্যাঁ হলো, হ্যাঁ, এটা নিজের হয়েছিল। চাকরি বাঁচাতে। হ্যাঁ, আপনি গেলেন তারপরে? না তার আগে আমি ওসি কুলটি ছিলাম। আচ্ছা ওখানে রেড লাইট এরিয়া আছে, ওই টিপুয়াকে ধরে খুব একটু শাসন করেছিলাম সেই সময়। আচ্ছা। 17 18 বছর বয়স ছিল, রোগা আছে চেহারা। হুম, আমি চিনতাম ওকে। বেসিক্যালি চোর? চোর, ডাকাত, তারপরে আপনার লোককে চমকানো, সব রকম? সব রকম। আচ্ছা মানে অদ্ভুত টাইপের ক্যারেক্টার ওর। আচ্ছা। আপনি মারছেন, ওকে ঝুলিয়ে মারছেন, ও ঘুরে যাচ্ছে পাই পাই করে, আপনি কোনো পরোয়াই নেই, ঝুলে আছে ঘুরছে, অদ্ভুত টাইপের। আচ্ছা, তো সে ওই, খুব হ্যাঁ ফিজিক্যালি খুব ফিট? হ্যাঁ, রোগা খুব, হ্যাঁ। অল্প বয়স। হুম। খবর এলো যে টিপুয়া দলবল নিয়ে হীরাপুর ওখানে ডাকাতি করতে আসছে। তাড়াতাড়ি যারা ছিল, দুটো একটা রিভলভার নিয়ে আমরা, মানে এত যে কম আর্মস অ্যামুনেশন তখন? হ্যাঁ, দুই একটা সব revolver? সব সিভিলই ছিলাম, 3 4 জন মিলে আমরা। চলো চলো চলো, গাড়িটা যেটা ছিল সামনে সুভাষপল্লী দিয়ে আসছে, এরকম পার্টিকুলার বললো। এবার সুভাষপল্লীর গলিতে একটা গেলাম, গাড়ির নাম্বারও দিয়ে দিলাম, দেখলাম গাড়িটা আসছে, মারুতি ভ্যান। আচ্ছা নেভি মোম মারতে শুরু করেছে, আমি রিভলভার থেকে বার করে, এবার এরম এরম হয়ে গেছে ডিস্টেন্স, আচ্ছা, এত সামনে এত সামনাসামনি, আর যাওয়া পালানোর রাস্তা নেই, মুখোমুখি একদম? একদম মুখোমুখি। হুম। আমরা গুলি করলাম 6 রাউন্ড, আমার গুলি দুটো ফাটলো না, 4টে ফাটলো। মানে রিভলভার থেকে গুলি বেরোলো না? দুটো বেরোলো না, 4টে বেরোলো। আচ্ছা, মানে পারকাশন ক্যাপটা গিয়ে পিনটা লাগলো, তারপরে গুলিটা বেরোলো না, না? গুলিটা বেরোয়নি। তো এইরকম সময় যদি উল্টো দিকে ক্রিমিনাল আপনাকে গুলি চালাতো? আমার গুলি চালিয়েছে তো, আমাকে গুলি করলো, আমার পিঠে লাগলো গুলি, পিঠে লাগলো? একদম এখনো দাগ আছে, আপনি তো এখন দেখানোর তো উপায় নেই। তো আমি বোধহয় দুটো একটা ক্রিমিনালকে ধরে নিয়ে গাড়িটা নিয়ে ফিরে এসেছি, আমার পিঠে মানে গুলি লাগা রক্তময়, অবস্থায়? হ্যাঁ পিঠে রক্ত। থানার অফিসার বললো, স্যার আপনার পিঠে এত রক্ত কেন? জামাটা খুলে দেখি, গুলি ঢুকলে ছোট ফুটো হয় জানেন তো, ভেতরটা বড় হয়, হ্যাঁ। আর জামাটা, যে জামাটা পরেছিলাম, ছোট্ট ফুটো। তখন তো গুলি করেছে আর বোম মেরেছে এনতার, হুম। তা তাহলে বোম শিওর গুলি লেগেছে। মানে আপনি টের পাচ্ছেন না? না, ওরকম হয়, গুলি লাগলে টের পায় না মানুষ, অনেক সময় হয়? অনেক সময় না, বেশ সব সময়ই হয়, আচ্ছা আপনি টের পাবেন না। আচ্ছা। কিন্তু শুনেছি যে গুলি লাগার পরে যে পড়ে যায় দেখি সে যে, বুকে লাগলে পড়ে যাবে। সামনের দিক থেকে হ্যাঁ, সেইভাবে একদম, লাগলে, মানে পিছন দিকে পিছন যেখানে দিকে তো, মাংসলো হ্যাঁ। জায়গা সেখানটায় লাগলে? আর তাছাড়া ওটা তো রিভলভার রাইফেলের গুলি নয়, ওর জোর কম, আচ্ছা, 5 গানের গুলি। ঠিক।
ওর বেশি জোর, হ্যান্ডমেড মানে হ্যাঁ হ্যাঁ, দেশি বেশি পিস্তল জোর আর হবে কি। না। কিন্তু গুলিটা তো 303 গুলি ইউজ করে ওরা, না, কার্টিজটা। 303 হয়, আরো .22 বোর বলে হ্যাঁ একরকম হ্যাঁ, হয়, পয়েন্ট টু সেটাও টু হয়, বড় হ্যাঁ হয়। হ্যাঁ, সেগুলো হয়। হ্যাঁ। তো আমি তো দেখলাম এত রক্ত, জামা ভেসে গেছে। বাড়ি গিয়ে একটা অন্য জামা নিয়ে আমার স্ত্রীকে চুপি চুপি বললাম, বাচ্চা আমার যে আমার আমার লেগেছে একটু, আমি হাসপাতালে যাচ্ছি। অত বেশি বলিনি। হাসপাতালে নিয়ে গেল রাত্রিরে, অপারেশান হলো, সবাই এলো, এসপি টেসপি সব। আমি ভর্তি রইলাম, কোনো রকম প্রাণে বেঁচে গিয়ে আপনার এখানে ইন্টারভিউ দিচ্ছি। টিপুয়া টিপুয়া পরে ধরা পড়লো। ওই দিনকে তো ধরতে পারলেন না না না, টিপুয়াকে, 2-3 জনকে ধরতে পেরেছিলেন ওই অ্যাডিশনাল অবস্থায়। এসপি ধরা হলো। আমি তখন বারাবণীতে, আমি ওকে দেখতে এলাম। হ্যাঁ, আমি তোকে 4টে গুলি করলাম, কোথায় লাগলো? ও জামা খুলে ফেললো। একটা এইখান দিয়ে লেগে এই পাশ দিয়ে বেরিয়েছে, ভেতর দিয়ে নয়, পাশ দিয়ে। একটা এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বেরিয়েছে, একটা এইখান দিয়ে বেরিয়ে এইখান দিয়ে বেরিয়েছে, আর একটা গুলি লাগেনি, 3টে গুলি লাগাতেও পালিয়েছে। পালিয়ে গেছে। আমি দেখলাম দাগগুলো, তো এই যে রিভলভার থেকে এত সামনাসামনি গুলি করলেন, তারপরে পালিয়ে গেল, পালিয়ে গেল। মানে শারীরিক এবং মানসিক গঠন এইরকম। এইরকম 3টে গুলি আমি দাগ দেখলাম। তো আমি দেখলাম, আমার একটা কৌতূহল ছিল, ওকে ধরতে হ্যাঁ, পারিনি যে গুলিগুলো গেল কোথায় আমার। ওই ধোয়া, ওই বোম, ওই উত্তেজনার মধ্যে আপনি 4টে গুলি চালাতে পেরেছিলেন, মানে 6টা চালিয়েছিলেন, 2টো বেরোয়নি। রিভলভারে তো 6টাই থাকে। 6টায় থাকে, আর ওইটুকুনি টাইমটা হ্যাঁ তো কম। আপনাকে হ্যাঁ, ওই টাইমে কয়েক সেকেন্ডের রিয়াকশন মধ্যে। টাইম হ্যাঁ কতটুকু, কয়েক হ্যাঁ সেকেন্ড। হ্যাঁ। তার মধ্যে আপনাকে আমার মেন্টাল স্ট্রেংথ যদি জোর না হতো, আমি তো পারতাম না ওটা তো। না, তারপর আপনি 2-3 জনকে ধরেছেন ওই গুলি হ্যাঁ লাগা, হ্যাঁ নিজের গুলি লাগা হ্যাঁ, অবস্থায়। আরও আমার 2-3 জন ছিল সাথে। আচ্ছা। ধরার পর নিয়ে গেলো, সারা রাত অপারেশন হলো হ্যাঁ রাত্রি। সেটা। ওখানে তারপর ওকে ধরা হলো। তার কিছুদিন পরে এনকাউন্টারেও মরে গেল। কার সঙ্গে এনকাউন্টারে? আগে কার সঙ্গে এনকাউন্টারে মারা গেল? পুলিশের সঙ্গে, কোথায়? বোধহয় হীরাপুরি হবে। আচ্ছা। এইরকম খতরনাক ছিল নিশ্চয়ই, আবার ওই রকম ভাবে অ্যাটাক হ্যাঁ করেছিল। কিছু, হ্যাঁ হয়েছিল। এছাড়া এরকম কোনো জায়গায়, আর কোনো জায়গায় আপনি এরকম সামনাসামনি পড়েছেন ক্রিমিনালদের যারা গুলি চালাচ্ছে বা গুলি চালানোর চেষ্টা করছে বা মারার চেষ্টা করছে পুলিশকে বা আপনাদেরকে? আর একটা আমাকে মানে ফিজিক্যালি আমি হ্যাকেল হয়েছিলাম আপনার শীতলপুর কুলটি থানাতে। আচ্ছা। ওখানে ধরুন ওই ওরা জোর করে চাঁদা তুলছিল, আমার অন্য শাঁকতরিয়া ফাঁড়ির পুলিশ গিয়ে ওদের সরাতে গেছিলো, ওদের একটু হ্যাকেল করেছিল। আমি কুলটি থানা থেকে গিয়ে কয়েকজনকে অ্যারেস্ট করেছিলাম, তখন ওরা মাথায় ইঁট মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিল ওখানে। রাস্তার আমি মধ্যে? হ্যাঁ হ্যাঁ ভর্তি হয়েছিলাম আমি শাঁকতরিয়া ইসিএল হসপিটালে। মানে ও, এই যে গ্রামের দিকে ল অ্যান্ড অর্ডার এই সিচুয়েশন যে তৈরি হয়, এটা তো পেছনে কখনো না কোনো পলিটিক্যাল পার্টি অনেক সময় থাকে, সেটা কি ছিল? এটাই ছিল না, এই ঘটনাগুলো তো ছিল না। তো এই যে এই অন্যান্য কোনো ঘটনায় ছিল, এরকম কোনো ঘটনা মনে আছে যেমন যে পলিটিক্যাল পার্টির ইন্টেলিজেন্স বা তাদের মাধ্যমেই এই ধরনের পুলিশের বিরুদ্ধে কোনো রকম অ্যাজিটেশন বা কিছু, বা পুলিশকে হেকেল করা? অনেক ঘটনা ঘটেছে যাতে পুলিশের বিরুদ্ধে পাবলিকের বলার থাকতো, অনেক ঘটনা ঘটেছে। যেমন? মানে আমি অত্যন্ত ফরচুনেট, আমি জানি না কেন বিরোধী এমএলএ থাকা সত্ত্বেও আমার করেনি। দুটো একটা কথা তো তাদের বলতেই হতো, বলেছেও, কিন্তু কোনো লোকজন জড়ো করে আমাকে হ্যাকেল করা, ঘেরাও করা। যেমন কটওয়ায় একটা ঘটনা ঘটেছিল সুদপুরে, ওটা পলিটিক্যাল মার্ডারই আমি বলবো। আমাকে এমএলএ সাহেব বলেছিলেন যে কিন্তু মার্ডার হতে পারে, নজর দিন নজর দিন নজর দিন। আগের থেকে সাবধান করেছিল? হ্যাঁ, যে মরে যেতে পারে। তো সেই সময় কিছুদিন পরে যারা মারবে বলেছিল তাদেরকে আমি চেজ করি, তাদের বলে দিই যদি কোনো ঘটনা ঘটে কিন্তু খুব খারাপ হবে। তখন তো পুলিশের সংখ্যা খুব কম ছিল যে আপনি ঠিক। কাউকে ব্যক্তিগতভাবে কাউকে দিয়ে নজরদারি দেন রাখার ব্যবস্থা না, ছিল না। বা সিভিক ভলেন্টিয়ার 4টে আপনি দিয়ে দিলেন, এই সিস্টেমটা ছিল না তখন। ঠিক। তা সত্ত্বেও কিন্তু একদিন মার্ডার হয়ে গেল। মানে যার নামে বলেছিল সেই মার্ডার হলো। হ্যাঁ, সেখানে আমি আর 2টি কনস্টেবল নিয়ে পৌঁছে গেছি। আর ভাগ্যক্রমে সেদিনকেও সিভিলে ছিলাম, একটা লাল গেঞ্জি পরে। আমার সব একটু স্মরণশক্তি আমার স্ট্রং আছে, আমার মনে আছে এগুলো। তখন এমএলএ সাহেব ছিলেন, 4-5 জন 6 জন লোক ছিল। ওই লোকগুলো দুটো একটা গালি দিয়েছিলেন আমাকে, কিন্তু এত বিশ্বাস করতেন পাবলিক, বিশ্বাস করুন এটা আমি আপনাকে মন থেকে বলছি, সেই বিশ্বাসের জোরে আমি ডেড বডিটা 2-3 জন মিলে তুলে আনতে পেরেছি, নইলে হয়তো কেউ পারতো না, কেউ ঠিক। পারতো না। খুব স্বাভাবিক। 2-3 জন মিলে তুলে এনেছিলাম। আমাকে এসডিপিও সাহেব বললেন যাবো, আমি বললাম না স্যার, আমি বডি তুলে নিয়ে চলে এসেছি।
এই একটা পেয়েছিলাম। আর তাছাড়া কোনো ঘটনাই আমি যেখানে ছিলাম সেখানে এরকম কোনো তো এই যে ঘটনা ঘটেনি। খবরটা জানার পরেও আটকাতে পারলেন না, যারা করলো তাদেরকেও তো থ্রেট করেছিলেন যেন এরকম না হয়, হ্যাঁ, কিছু ব্যবস্থা করতে পেরেছিলেন? তো আমি 3-4 দিনের মধ্যে সিপিএম পার্টির ওদের ধরে নিয়েছিলাম, একদম ধরে নিয়েছিলাম, নো মার্সি। সাজা হয়েছিল? আমি তারপরে চলে এসেছিলাম, জানি না। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি আপনাকে, এই প্রসঙ্গেই বলছি। ওখানে আরেকজন কংগ্রেসের এমএলএ ছিলেন সুব্রত মুখার্জি। এই সুব্রত গড়িয়াহাটের সুব্রত না। বাবু নয়। হুম হুম। আমি যখন জয়েন করি তার কিছুদিন আগে উনি এমএলএ ছিলেন ওখানে, তারপরে এখন যিনি আছেন তিনি হয়েছেন। তখন ওই সিপিএমের কোনো এজেন্ডা থাকতো, ওই বর্গাদারের ধান কেটে নেওয়া, খাস জমি থেকে ধান চাষ করলে বর্গাদার দিয়ে কাটিয়ে নেওয়া বা গরিব লোক দিয়ে কাটিয়ে নেওয়া, এরকম একটা কাটানোর পর একটা মামলা মানে বাধ্য করেছিল আমাদের করতে, ডাকাতির মামলা 395-397 আইপিসি, পুরো পিওর ডাকাতির। পিওর ডাকাতির মামলা করালেন কার এগেনস্টে? 3টে পঞ্চায়েত মেম্বার। আচ্ছা। এবং ভীষণভাবে উনি বোধহয় তখন চিফ সেক্রেটারিকে দিয়ে প্রেসারাইজ করিয়েছিলেন, হয় আমাদের ডিএম সাহেবকে বা এসপি সাহেবকে, যে ধরতেই হবে ওদের। আমি ওসি, খুব বিপদে পড়ে গেছিলাম সেই সময়, কাউকে বলতেও পারছি না। আপনি তো জানেন যে এটা মধ্যে অন্যায় কোনো কিছু নেই, না, অথচ ডাকাতি কেস করি এদেরকে ধরতেই হবে, ধরতেই হবে, নন বেলেবল সেকশন। নন বেলেবল সেকশন। এবং 3টে পঞ্চায়েত মেম্বার একই গ্রাম পঞ্চায়েতে, পলসোনা মনে হয় গ্রাম পঞ্চায়েত, বা মাজিয়ারা এরকম কিছু, মেজিয়ারি। হুম। তো আমাকে হেল্প করলেন সিপিএম পার্টি থেকে, ওর একটা লোকাল কমিটির সেক্রেটারি আমাকে দিয়ে দিলেন, নাম করছি না। তিনি বললেন, দেখুন আমাকে মারবে আপনার সঙ্গে গেলে, আমি খালি ডেকে দেবো, আপনি তুলে নিয়ে চলে যাবেন। উনি ডেকে দিলেন, আমরা 60 গাড়িতে তুলে নিয়ে উনিও চলে গেলেন একদিকে, আমিও চলে এলাম। এসডিপিও সাহেব বললেন, আপনি কেন ধরতে গেলেন? থানা ভাঙচুর হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন আপনি। আমি বললাম, বলবেন অতুল চ্যাটার্জি ধরে এনেছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। তা আমরা ফরওয়ার্ড করে দিলাম, মানে বেল টেল পেলেন না, যেমন হয় ডাকাতি কেসে। আমি এই সাপোর্টটা পেয়েছি, এবং 2-3 জন ছাড়া আচ্ছা, আমি এটার কাউকে নিয়ে মধ্যে রেডে একটা যেতাম না। এটার মধ্যে একটা ঘটনা বলি, এই যে ফরওয়ার্ড করলেন, চাপ এলো, খারাপ লাগেনি? দেখুন, হয়তো ধান কাটাটা অন্যায় হয়েছিল, একজন চাষ করেছিল আর কিন্তু একজন তার জন্য কেটে নিল। ডাকাতি কেসটা না, হলো? একদম না, এক্স্যাক্টলি, দারুণ পয়েন্ট বলেছেন। এটা ডাকাতি কেস নয়, এটা তো চুরি হতে পারত। সেই জায়গায় মনে হয়নি হ্যাঁ, ডিপার্টমেন্টের আমি লোকজন অন্যায় করছি কিন্তু এটা করতে হয়েছিল, হয় বাধ্য করতে। হয়েছিলেন? এরকম পুলিশকে কিছু করতে বাধ্য হতে হয় আমি তো সাব সবসময়। ইন্সপেক্টর, আপনি র্যাঙ্কটা দেখুন, একটা আপার ডিভিশন ক্লার্ক, আমি তো না আইএএস না আইপিএস। আপনি আমার অবস্থানটা বুঝবেন, আমার চাপ নেওয়ার ক্ষমতা কতটুকু, আমার উপরে সবাই তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি তো সব থেকে নিম্নতম লোক। তবু অনেক চাপ নিয়ে কাজ করেছি, অনেক, সে বহুত বলুন গল্প। বলুন। হ্যাঁ, না, রাজনৈতিক এগুলো চাপ তারা চাকরিতে আছে, তা বললে অসুবিধে হবে। কোনো অসুবিধা নেই, নাম করবেন না, বলুন না কি আছে। খুব নাম করা একজন অ্যাডিশনাল এসপি, সেই সময়কার এডিশনাল এসপি সেই সময়কার, এখনও চাকরিতে আছেন, খুব নাম করা, এখন অনেক উপরে উঠে গেছে। এখন অনেক ওপরে উঠে গেছেন, প্রমিনেন্ট জায়গায় হয়তো চলে যাবেন। আমার ওখানে গল্পটা পরে বলবো, একটা বিখ্যাত বিশাল বড় চুরি হয়েছিল, 33,000 পিস ডেটোনেটার, 33,000 পিস। চোরেরা একটা দল চুরি করে একদিনে নিয়ে যেতে পারেনি। পরের দিন পেপারে বেরোলো যে দাউদ ইব্রাহিম এর কাছে চলে গেছে, মানে আপনার একটা এলাকা উড়ে যাবে। সেই আমার তো মাথা খারাপ, এবার মনে হয় চাকরি চলে যাবে। চুরি হলোটা কোন জায়গা থেকে, কাদের কাছ থেকে? এটা তো কারখানার ইসিএল এর হ্যাঁ, ম্যাগাজিন থাকে বারাবণীতে, বিভিন্ন ঠিক। অন্ততপক্ষে 7-8টা ম্যাগাজিন আছে, ওখানে ওদের ডেটোনেটার থাকে, ঠিক। কলিয়ারিতে কলিয়ারিতে ফাটিয়ে blast কয়লা করাতে তালার হয়, জন্য। হ্যাঁ। একটা ম্যাগাজিন মানে অস্ত্রাগার, আপনি ঠিক। বুঝতে পারছেন, হুম। আমাদের যেমন পুলিশের ম্যাগাজিন থাকে জেলা, সেইখান থেকে রাত্রিরের সিকিউরিটি গার্ড থাকে, ওরা ঘুমোচ্ছিল, জানেও না, বললো ডাকাতি করেছে, হুম। কিন্তু পরে বললো স্যার কেউ ছিল না, তো আমরা তো এসে নিয়ে চলে গেলাম। আচ্ছা। সেইখানে আমার একটা সোর্স ছিল, ওর নাম দিলীপ, বেঁচে আছে কিনা জানি না, সে কুলটি থানার সোর্স আবার রিসোর্সও কোনো সময় নিজেও কাজ করে দিত। হ্যাঁ, হ্যাঁ। আর তখন কয়লা একদম ব্যান্ড ছিল, আচ্ছা। বিশেষ করে ওই অ্যাডিশনাল সাহেব, ড্রাই অনেস্ট, এবং কেউ চুরি করলে তার 12টা বাজিয়ে দিতেন আর কি, আচ্ছা। এবং হ্যাকেল করতেন সামনাসামনি, আচ্ছা। মানে পাবলিকের সামনে সবাইকে ডাকতো যেখান থেকে কয়লা উঠিয়েছে। আমার একজন সিআই সাহেব আসানসোলের ছিলেন, তাকে ডেকে গেছেন, তিনি মারা গেছেন। আমি ভাত খাচ্ছি, ডাকলেন যে এখানে তোমার বারাবণী থেকে কয়লা চুরি হয়েছে, তুমি কোথায় আছো, এসো। এখানে সিআই সাহেব তোমার নামে রিপোর্ট দিয়েছেন, তুমি কয়লা চুরি করেছ। আমি লোকাল লোককে জিজ্ঞেস করলাম,
সেই সিআই সাহেব আর ভাগ্যক্রমে কোনোদিন আগে বারাবণীর ওসি ছিলেন, উনি ভালো টপোগ্রাফিতে জানতেন। তা একজনকে জিজ্ঞেস করলাম, বললো বা জায়গাটা তো বারাবণীরই, ওইখান থেকে চুরি হয়েছে, কয়লাটা লোড হয়েছে লরি, ধরা পড়েছে বর্ধমানে। তখন নিয়ম, সাহেব এসছেন। হ্যাঁ তখন নিয়ম ছিল যে সিআইডি মানে রিপোর্ট দেবে কোথা থেকে আসামি বললো নিয়েছি, আর কতগুলো থানার ওপর দিয়ে গেছে সেই থানার কৈফিয়ত তলব করবে, কেন তারা ধরেনি বা ধরতে পারেনি। বলছি তোমার নামে সিআই সাহেব রিপোর্ট দিয়েছে, বলছি তুমি এসো এখানে। তা আমি বললো যে এটা তো বারাবণী থানারই। আমি ভাই আমি তো জানি না ওটা বারাবণী থানা। বললো হ্যাঁ আপনার না জানারই কথা, ওইখানে পয়সা তোলে হচ্ছে আসানসোল নর্থ থানার পুলিশ, আপনার জানার কথা নাই, সবসময় নর্থ থানা থেকেই তো পুলিশ এখান থেকে পয়সা নিয়ে যায়। আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম। তা আমি এসে দেখলাম যে ওই সিআই সাহেব দাঁড়িয়ে আছেন। তা বললো অতুল দেখো তোমারই এলাকা, তুমি কয়লা চুরি করিয়েছো, এখানে কয়লা তুমি পয়সা পেয়েছো অমুক তমুক। তো ভদ্রলোক যিনি বলছিলেন এটা বারাবণী থানা, কিন্তু পয়সা তোলে ওরা। তা উনি বলে দিলেন আমার হয়ে যে এটা তো স্যার বারাবণী থানা বটে, কিন্তু থাকে তো আসানসোল থানার পুলিশরা আসে এখানে, এসে যা করার করে এখানে। তো আমি তখন বললাম যে আপনি রিপোর্টটা দিলেন, তা ওই পয়সা নিয়ে যে ভাত আপনার গলা দিয়ে নাবে কী করে? সিআই কি বললেন? হ্যাঁ দিতে ওর কাজ এগিয়ে যাচ্ছি, ওই অ্যাডিশনাল সাহেব বলে অতুল দাও, আমি দেখেছি। আমি স্যার এটা কী ধরনের কথা? উনি বললেন আমি এসপি সাহেবকে সব বলবো, সিআই সাহেব। আমি বললাম কমা ফুল স্টপ যা বলেছি সব বলবেন আপনি আমার নামে। আমি ওই রকম অফিসার নই যে আমি চুরি করালে আমি গার্ড দিতে পারবো না, রিপোর্ট দিয়ে দেবো অন্য ওসির নামে, ওরকম অফিসার আমি নই। আমাকে আগে পাবেন যদি অন্যায় করি। এইরকম ছিল। তা সেই অ্যাডিশনাল সাহেব, আমি তখন ফুটবল একটু খেলতাম, তখন খেলছিলাম। তা উনি এক সময় বললেন তোমার দিলীপকে একটু ডেকে রেখে তো ওখানে থানাতে। হ্যাঁ স্যার ডেকে রাখবো, 5টার সময় আমি যাব। উনি এলেন, দিলীপও আছে। দিলীপকে বললো ডাকো, দিলীপকে ডাকলাম। দিয়ে উনি একটা অপশব্দ ব্যবহার করে বললেন কী রে কয়লা চুরি করেছিস, পাচার করেছিস? বললো হ্যাঁ স্যার। ক ট্রাক? বললো স্যার 2 ট্রাক। কোথা থেকে? বললো কেলেজোড়া থেকে। অতুল শুনলে? বললো হ্যাঁ স্যার শুনলাম। বললো কী করা উচিত? আমাকে বললেন, আমি বললাম স্যার বলুন কী করা উচিত? বললো ঢুকিয়ে দেওয়া যেতে। না স্যার। আপনার সোর্স? হ্যাঁ। না স্যার, উনি খুব জাঁদরেল অ্যাডিশনাল এসপি, ঢোকাবেন না? না স্যার। কেন? স্যার আপনি আমাকে বললেন না কেন, আমি ওকে রেড করে মেরে ধরে নিয়ে আসতাম। আপনি এটা জিজ্ঞেস করুন, এটা তো বললেন কয়লাও পাচার করেছে, স্বীকার করলো, আমি শুনলাম। আপনি বলুন আমাকে টাকা দিয়ে পাচার করেছে কি না, এটা জিজ্ঞেস করে আপনি বলুন। আপনি আমাকে দিয়ে ডাকা করালেন, ও আমার সোর্স আপনি জানেন, দিয়ে আবার আমাকে দিয়ে ঢোকাচ্ছেন, তো আমাকে বেরিয়ে তো মা বাপ তুলে গাল দেবে, তো ওকে কদিন আটকে রাখবো আমি? আপনি যদি আমাকে বলতেন রেড করে, আমি ঢুকিয়ে দিতাম ওকে, আমার মান বাঁচতো, আপনারও মান বাঁচতো। তাহলে তুমি ঢোকাবে না? না স্যার ঢোকাবো না। উনি উঠে চলে গেলেন। কোনো বিপদে পড়েননি? না, ভালোবাসতেন খুব, বিশ্বাস করতেন। সেই জন্যই হয়তো সমস্যা ফেলেনি, নাহলে তো পাবলিকলি হেকেল করার ঘটনা আপনি উনি বলছেন। একদিন চলে এলেন, খুব বিশ্বাস করতেন। বললো তোমার ওখানে 30 ট্রাক কয়লা পড়ে আছে। তার মানে ওনার নেটওয়ার্কও ছিল ভালো, হ্যাঁ, ঝাঁঝরেল নেটওয়ার্ক। কমপ্লেন খুব ওনাকে করতো আর কি। এমএলএ সাহেব পারফেক্ট খবর আসতো। বললো অমুকের কয়লার ডিপোটা কোথায় আছে? আমি বললাম স্যার ওই জায়গাতে আছে। যার নাম বলছে তার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? না, আচ্ছা, কিছু ক্রিমিনাল? কয়লা? হুম। আমরা স্যার ওখানে চলো, গিয়ে নিয়ে গেলাম। দেখা গেল যে অন্তত পক্ষে 2-3 মাস কয়লার ওখানে চিহ্ন নেই, পরিষ্কার। তা আমি বললাম স্যার কী ব্যাপার? বললো বিশাল কমপ্লেন এখানে যে 30-40 ট্রাক কয়লা পড়ে আছে, আমাকে ডেলি বলছে। তা এখানে দেখলাম তো কয়লা নেই, এমন থাকলে তো স্যার সাসপেন্ড করে দিতেন আমাকে। তা খুশি হয়ে ফিরে গেলেন, কিন্তু খবরটা ঠিক ছিল, কয়লাটা ওখানে ছিল না, অনেকটা দূরে ছিল আর কি, সেটা মাজার বর্ডারে। সেটা আপনি হ্যাঁ, ও কোনো খাতির নেই, ধরে সিজ করে দিলেন? হ্যাঁ। যে বলা হতো রুলিং পার্টির মদত ছাড়া নাকি ওখানে তখন সেই সময় কয়লা পাচার করা সম্ভব ছিল না, এটা কি ঠিক? ওই সময় না, ওরা ডাইরেক্ট কিন্তু ইনভলভমেন্ট ছিল না। তো বিভিন্ন সময় অভিযোগ উঠেছে ওখানে একের পর এক, আমি নাম আমি বলতে পারি। 2000 সালের কথা বলছি, না ছিল না।
এটা আপনি মেনে নিতে পারেন। পরবর্তীকালে হয়তো হয়েছে, পরবর্তীকালে হয়েছে। যদি ইনভলভমেন্ট থাকেও সেটা কিন্তু প্রকাশ্যে নয়, সেটা আপনি প্রকাশ্যে তো কেউ করবেও না। এখন প্রকাশ্যে ইললিগ্যাল কাজ করলে তো সেটা প্রকাশ্যে করবে না। সেই সময় অন্তত এই জায়গাটা ছিল যে একটু চুপচাপ, বা একটা অংশ অন্য একটা অংশ, এই যে আপনি যেমন মদন ঘোষের কথা বলেন, উনি আপনাকে ফুল সাপোর্ট দিয়েছিলেন, এটা তো ঘটনা। কিছু অংশ তো আবার এরকম খারাপও আছে যারা এর সঙ্গে ইনভলভ ছিল। ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজ করেছেন, এমন কোনো কাজ করেছেন যে কাজটা তুলনা করলে অসম্ভব বলে কিছু মনে হয়, বা পুলিশি জীবনে অসম্ভব বলে কিছু মনে হয়? না, এরকম দুটো একটা কাজ তো আছে, যেমন ধরুন অসম্ভব কিছু না। আমি আপনাকে অনেক ঘটনার কথা বলতে পারি। ওসি কুলটি থাকাকালীন বরাকর নদীর ধারে, বরাকর জায়গাটা হচ্ছে আপনার পশ্চিমবাংলায়, কিন্তু কালচারটা হচ্ছে একদম নন বেঙ্গলি, যারা রেসিডেন্ট আছে ঝাড়খণ্ড, 90%। হ্যাঁ, বিহার কানেকশন। ওইটাই তো বর্ডার। হুম। বরাকর নদীটা, ওপরে চিরকুন্ডা, নিরসা, হুম। এপারে কুলটি, বরাকর। হুম। তা ওখানে বেশিরভাগ অধিবাসীরা হচ্ছে নন বেঙ্গলি, ঠিক। আইদার মুসলিম আর হিন্দু, দুপক্ষই কিন্তু নন বেঙ্গলি হুম। মুসলিম, নন বেঙ্গলি হিন্দু। বরাকর নদের ধারে বিশাল জায়গা আছে যেখানে হিন্দুরা এই দুর্গা পুজোর পরে ছট পুজো করে। ঠিক। ওই ছট পুজোর পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের এখানে কলকাতা পুলিশের যেমন অ্যারেঞ্জমেন্ট হয়, হুম। ওইখানে কিন্তু ওইখানে অ্যাডিশনাল এসপি, আপনার এসডিপিও, ডিএসপি, সিআই, ওসি সব প্রচুর পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয় ছট পুজোর ওই যখন ইয়ে করতে যায়। সেটা দামোদরের ধারেও হয়, বরাকরে হয়। হুম। সেই জায়গাটা এক রাত্রিরে পাঁচিল দিয়ে, মানে বিশাল এলাকা, ধরুন 30-40 বিঘে জায়গা মুসলিমরা ঘিরে দিল, বললো কোনো হিন্দুদের নামতে দেবো না, কেন? আমরা এখানে কবরস্থান করব, বা আমরা এটা আমাদের জায়গা। পাশেই মুসলিম বস্তি ছিল এবং বিশাল কমসান। এবার দেখুন, আমি একটা সাব ইন্সপেক্টর ওসি, আপনি যতক্ষণ নিজে কাজ করবেন, নিজের মন নিয়ে, নিজের বুদ্ধি কাটিয়ে, নিজের ইন্টেলিজেন্স কাজ করবেন, যখন আপনার মাথার উপরে সিআই সাহেব বা ডিএসপি সাহেব, তখন তাদের অর্ডার অনুসারে কাজ হবে। হ্যাঁ, এবার তাদের অথরিটিটা এখানে কম, কারণ তারা সবসময় আমাকে পাচ্ছে কাছে, আমিও আসছি, তাদের অভাবে অভিযোগ আমাদের কাছে, আমার কাছে এফআইআর, আমার কাছে জিডি। এবার সেই কাজটা যদি ওদের মাধ্যম দিয়ে করা হয়, যে আয়দার দেরি হবে অথবা সঠিক সিদ্ধান্ত হবে না, অতএব আবার যখন ওনাদের কাছে পাঠাবো, তারা আবার বর্ধমান হেডকোয়ার্টারে পাঠাবে, হেডকোয়ার্টার আবার রাইটার্স বিল্ডিংয়ে পাঠাবে, সেটা করতে অনেক দেরি অনেক হয়ে সময়, যাবে। হ্যাঁ, এবং সময় পাবে। সব থেকে বড় অসুবিধে ফেস করবে কে? ওসি বলবে তুমি ওখানে ক্যাম্প করে থাকো, হুম। আমার সমস্ত কাজকর্ম সব শেষ হয়ে যাবে। ওসির কাজ তো ওসিকেই করতে হবে, এফআইআর ফিল আপ, চোর ধরা, এই কাজগুলো তো বন্ধ হবে না, ঠিক। ওটাও করতে হবে। আবার এখানেও আমি দেখলাম এ তো বিশাল সমস্যা। পার্সু করে 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 ভয় দেখিয়ে, আমি তো আপনাকে বলেছি আমার নেচারটা কীরকম, হুম। দিয়ে বেশ কিছুটা জায়গা নিজের তাগতে আমি খালি করিয়ে দিলাম, যাতে করে এরা ছট পুজো করতে পারে, এখানে মানে ধর্মীয় কার্যকলাপগুলো হিন্দুরা করতে পারে। আমার সৌভাগ্য বলুন, বা আমাকে মেনেছে বলুন, আমি এটা নিজে করতে আপনি পেরেছি। নাকি কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ করেছেন? এটা তো জীবনের আমার সেরা কাজ, হয়তো কেউ জানে না। আমি এই কিছুদিন আগে আমি মানে যিনি যে মালিক, গোয়েঙ্কা সাহেব, সিএসসির মালিক, আমি একটা মেলও করেছিলাম। কোনো জায়গায় ফটো আছে, দেখবেন আমি চালাচ্ছি নারকোল ভেঙে বাঁ হাতে, আমার ডান হাতটায় তখন চোট ছিল, আমার কাছেও আছে ফটো। ওখানে 1500 একর জমি, সিঙ্গুরের জায়গা লেগেছিল 1000 একর, ঠিক। আর ওখানের জায়গাটা 1500 একর, 10টা গ্রাম ইনভলভ আছে, দুটো থানা ইনভলভ, জামুরিয়া এবং বারামণি। সেই জায়গাটা অধিগ্রহণ করে আইসিএমএল কোম্পানি তাদের সিএসসির প্ল্যান্ট চালানোর জন্যে, মানে কয়লা তোলার জন্য, কয়লা তোলার জন্য। খনি। হ্যাঁ, আর রাজনৈতিকভাবে ওই জায়গাটা বামেদের বিরোধী, তখন মানিক উপাধ্যায় এমএলএ ছিলেন, কংগ্রেস। তখন সবে মাত্র তৃণমূলের জন্ম হয়েছে 2000 সালে। স্বভাবতইভাবে একটা রাজনৈতিক বিরোধিতা ওখানে আছে। এবং দেখুন, সবাইকে তো সবাইকার কাজ করতে হবে, উনি বিরোধী নেতার যা কাজ তাই করতে হবে, আমি ওসি, আমার ওসির তাই কাজ করতে হবে। আইসিএমএল থেকে অধিগ্রহণ করবে, সিপিএম পার্টি চাইবে যে আমার এটা হয়ে যাক, ভালো লোকজন চাকরি পাবে, যারা জমি হারা তারা ভাববেন আমাদের জমি চলে যাবে। যদিও ওই জায়গাগুলো একটু অনুর্বর জায়গা ছিল, সব চাষবাস হতো না, সেইটা আমি দীর্ঘদিন পার্সু করে লোককে বলে। ব্যক্তিগত মালিকানায় তো জমি ছিল। হ্যাঁ, পুরোটা। প্লাস কিছুটা ফরেস্টের ছিল। ফরেস্টের লাইন ছিল।
অনুর্বর বেশিটা অনুর্বর হলো ব্যক্তি মালিকানার জমি, সবটা বেশিরভাগটা ব্যক্তি মালিকানার জায়গা। সেটা অধিগৃহীত হলো। সেই জায়গাটা অনেক বলে কই অধিগ্রহণ হলো, এবং আমি এমএলএ সাহেব আমার সামনে সামনে বাধা দিয়ে হাঁটছে, কয়লা পরিবহন করতে দেবেন না। একটা সাইডিং হয়েছিল বারামণি থেকে, ওইখান থেকে কয়লাটা যাবে। আগে বারামণি রেল লাইন ছিল, ওখান থেকে রেল চলতো, পরে আবার শুরু হয়েছে। আমি যখন ছিলাম তখন চলতো না। ওই লাইনটা ওরা সংস্কার করে মালগাড়ি চালিয়ে কয়লা নিয়ে যেত। আমি খনি খুঁড়িয়েছি, এবং সব থেকে বড় কথা যে আমার নেক্সট ঊর্ধ্বতন দেব, আমি সিআই সাহেবেরও সাহায্য নিই, আমি এটা দাবি করে আপনাকে বলছি। তখন আপনি ওসি বারাবণী বারাবণী। ১,৫০০ একর জায়গা আমি করে দিয়েছি। আজ ওখান থেকে ডেলি বোধহয় ২-৩টে রেক বেরোয়, কয়লার রেক। সাধারণ মানুষের সাধারণ মানুষ প্রচুর চাকরি পেয়েছে ওখানে। বাধা পাননি? বাধা যেগুলো হয়েছিল, বাধা টুকটাক হয়েছিল, খুব বিরাট বড় পরিমাণে এই হয়নি। যে বললেন যেটা এমএলএ বাধা দিচ্ছিল কয়লা নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমিও সঙ্গে সঙ্গে যাচ্ছি, উনিও সঙ্গে সঙ্গে যেতে দেবেন না। আলটিমেটলি আমি করেছি। আর পাবলিককে অনেক বোঝানো হয়েছে যে তোমাদের তো চাকরি হবে, চাকরি অনেকেরও হয়েছে। আর আমিও বোধহয় ৪০-৫০টা ছেলেকে ঢুকিয়ে দিয়ে এসেছি, তারা ফোনও করে এখনো মাঝে মাঝে। মানে ইচ্ছে থাকলে যে উপায় হয় তার একটা বড় নিদর্শন। অবশ্যই, একদম। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ৪০ বিঘে একটা পুকুর ছিল বারাবণীতে, বিশাল বড়, ৪০ কি তারও বিঘে পড়ে আছে, যে যা করে খাচ্ছে। কয়লা বন্ধ, বললাম মানে না, ভেস্টেড ল্যান্ড। কোনো ব্যক্তি মালিকানা ছিল, পরে হয়তো মালিকানা আর আসেনি। সেইটা আমি ওই লোকাল ইসিএল এর লোকেদের দিয়ে, পোকলেন মেশিন বলে যেগুলো, মেটি কাটা, মাটি কাটিয়ে পুকুরটা, বিশাল পুকুর কাটিয়ে দিলাম। এবং ওখানে একটা কোঅপারেটিভ টাইপ, আমি করিনি, ও নিরুপম সেন মানে মানে পলিটিক্যালি হয়েছিল, কিন্তু আপনি হেল্প করতেন। হ্যাঁ, আমাদের এসপি সাহেব বি নাগা রমেশ তখন এসপি ছিলেন, আর অ্যাডিশনাল সাহেব ছিলেন আমাদের সুপ্রতিম সরকার স্যার। তারা সবাই মিলে আমি এখানে করলাম। জাগৃতি বলে একটা স্কুল ওই সময় আমরা করি বারামণিতে। ওই দুস্থ ছেলে মেয়েদের পড়ানো, দুপুরবেলা খাওয়া। তখন মিড ডে মিলের যে কনসেপ্ট, যে ধারণা, তখনও চালু হয়নি। ওখানে ভালো খাবার দিয়ে ওটা চালু হতো, দুজন চাকরি করতো, এবং ওই লোকাল কলিয়ারি থেকে আমরা সাহায্য নিয়ে ওটা চালু করেছিলাম। সম্ভবত এখনও চালু আছে, দুজন চাকরি করে, কিছু ছেলে মেয়ে পড়াশোনা করে, কিছু ওই সেলাই টেলাই শিক্ষা দেওয়া, কারিগরি শিক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে। শুধু কি এই বর্ধমান জেলাতেই কাজ করেছেন, নাকি এরপরে অন্য কোথাও ট্রান্সফার হয়েছে বা অন্য কোথাও কাজও করেছেন? না, আরেকটা ভালো ঘটনা ঘটেছিল আপনার কাটোয়াতে। আমার বদলি হয়েছে কুলটি থানায়, কাটোয়া থেকে। একজন প্রাথমিক শিক্ষকের নামে একটা মার্ডার কেসের মামলা, আমরা তাকে ধরতে পারিনি। আচ্ছা। আমি ধরুন কালকে চলে যাব, আমার বদলি হয়েছে, বারে বারে কমপ্লেন আসছে যে ডিস্টার্ব করছে, এমনি মানুষ খুন করেছে, আজকেও বাড়িতে আছে, আপনার গিয়ে যদি ধরেন। একটা মোটর সাইকেল নিয়ে আমি আর দেবব্রত সিনহা, ও অনেক থানার ওসি ছিল বীরভূমে, পরে হয়েছিল, আমার কাছে এএসআই ছিল। মোটর সাইকেলটা নিয়ে বললাম যে একবার তারা দিয়ে আসি, দিয়ে আমি তো কালকে চলেই যাব কুলটিতে। মানে মানুষের প্রত্যাশা বেশি থাকে যে চলে গেলে আর ধরা পড়বে না, অমুক তমুক। তা আমি মোটর সাইকেল চালিয়ে গেছি, দেবব্রত আমার পেছনে, দুটি রিভলভার আমার কাছে আর ওর কাছে। খুব দুর্দান্ত জায়গা, বাঁদরা বলে। আচ্ছা। জায়গাটার নাম বাঁদরা গ্রাম। দিয়ে ওখানে গেছি, একটু ভুল জায়গায় দাঁড়িয়েছি, যেখানটায় ইয়েটা আছে, ওর বাড়িটা ঘেরা আছে কঞ্চি দিয়ে, ঢুকতে পারবো না। আমি দেখলাম, আমি মাস্টারমশাইকে চিনতাম, আমি দেবব্রত কোনো দেখুন ভাত খাচ্ছে, ও আমাদের দেখি আমাকে চিনতেন যেহেতু না, ও অন্য রাস্তা দিয়ে পালিয়েছে। আচ্ছা। এবার আমার মোটর সাইকেলটা স্ট্যান্ড দিতে একটু টাইম লেগেছে, ও ওখান দিয়ে তাড়া করেছে। তাড়া করে আমি একটা দুম করে আওয়াজ হলো, কীরকম হলো, তো আমি খুঁজে পাচ্ছি না, গলি খুঁজি, রাস্তা কাউকে খুঁজে পাচ্ছেন না। এবার একটা মহিলাকে জিজ্ঞেস করলাম কোন দিকে গেলো, ইশারা করে বললো ওই দিকে। গিয়ে দেখি মাস্টার মশাইকে এক হাতে ধরে আছে, হাতে রিভলভার, আর মাস্টার মশাই গা পা দিয়ে দর করে গুলি রক্ত বেরোচ্ছে। আমি বললাম কী হলো দেবু? বলছে স্যার আপনি গুলি করে দিলেন ওকে? বলছে স্যার আমাকে হেঁসো দিয়ে মেরে ফেলছিল, না হলে। আমি তো ওই গাঁটা খুব, আপনাকে বললাম না, মানে ঘোষ অধ্যুষিত একটু, যেমন নাম সেরকম। ওকে মোটর সাইকেলে তুলে সোজা থানাতে। আর তখন হিউম্যান রাইটসের খুব দাপাদাপি, অনেক দাপাদাপি, আমাকে নামে সবাই চিনতেন, কমিশনের চেয়ারম্যান থেকে। আচ্ছা, কেন আপনার নিশ্চয় প্রচুর কমপ্লেন হয়। আচ্ছা, হ্যাঁ, তারপরে নিয়ে থানায় নিয়ে চলে এলেন। নিয়ে এসে আমি দেখলাম তো এখানে ফেঁসে যাব, থানাতে কেন নিয়ে এলাম ইঞ্জুরিকে। সাথে সাথে কাটোয়া হাসপাতালে ওকে ভর্তি করলাম। ভর্তি করে
আমরা তো হাসিও চালিয়েছি, একটা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মামলা করতে হবে, আমার সিআই সাহেব নেই, একা সব জায়গাতেই একা। হুম। দেখুন আমি তো ওসিগিরি করছি, পাকা মাথার বুদ্ধিও তো দরকার আইনগত, দেখলাম ঠিক। কেউ নেই, নিজে নিজেই এফআইআর করলাম রাইট অফ প্রাইভেট ডিফেন্স ওর এগেনস্টে, মামলাটা একটা করা হলো, দিয়ে ওকে হাসপাতালে ভর্তি করা হলো, ভুল করে নার্সিংহোমেও বর্ধমানে বোধহয় ভর্তি করেছিলাম, আচ্ছা। ভালোর জন্য, হ্যাঁ। বিশ্বাস করে কাউকে। ঠিক। তারপর? তারপর আমার তো বদলির আগে বললাম, হ্যাঁ, আগের আমি তো দিনের ঘটনা। দিয়ে আমি তো চলে গেলাম মামলা টামলা করে। আচ্ছা। তো এই যে বলছিলেন যে হিউম্যান রাইটসে কেন এত বিরুদ্ধে আপনার কি অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে হিউম্যান রাইটসে এত? ওইখানে কাটোয়াতে যেটা হয়েছিল, বিরোধী রাজনৈতিক দল ছিল, সব জায়গাতেই থাকে। হ্যাঁ, এবার ধরুন আমাকে অন্য কোনোভাবে কোনো ঘুষের কমপ্লেন, কোনো অনৈতিকতার কমপ্লেন, কোনো মিথ্যে মামলা দেওয়ার কমপ্লেন আমাকে ধরার কোনো জায়গা নেই। কিছুদিন আগে আমি কাটোয়ায় গেছিলাম, ওদের একজন নেতার সঙ্গে দেখা হয়েছিল, আমি বললাম আমি তো এখন এসেছি, আপনারা তো এত বিরোধিতা করেছেন, কটা লোকের নামে এফআইআর দিয়েছি বলুন, আমি তো দাঁড়িয়েছি আপনাদের কাছে। না না স্যার, আপনি দেননি মামলা। বলে আমরা আপনাকে মন থেকে ভালোবাসি। এই যে ডিপার্টমেন্টের লোক সম্পর্কে এত কথা বললেন, আপনার নিজের হিউম্যান রাইটস কথা বললেন, ডিপার্টমেন্টের কোনো লোকের জন্য এমন কিছু করতে হয়েছে যা ভয়ঙ্কর কোনো সিচুয়েশন? আমি তো ওই দেবব্রত সিনহার যে গল্পটা বললাম, হুম। এফআইআরটা করলাম, বললাম আমি গুলি করেছি, দেখুন আমি ফ্রন্টেই ছিলাম না। এবার ওই কেসের ওর শুনানি হলো, যে ওর নামে যে মামলাটা করেছিলাম, কেসে ও খালাস হয়ে গেল, সেরকম সাক্ষ্য প্রমাণ ছিল না, যে মার্ডার কেসটা মাস্টারমশাইকে ধরেছিলেন। ধরেছিলাম আমরা যে মামলাটায় ওকে দিয়েছিলাম, হুম। রাইট অফ প্রাইভেট ডিফেন্স ঠিক। কাজতে চালিয়েছি। ঠিক। তা ওইখানে হিউম্যান রাইটস সাজা দিয়েছিল আমাদের, 10,000 টাকা ফাইন। মাইনে তখন কত পায়, 15,000 টাকা, কেন? ওকে গুলি করেছি বলে। আচ্ছা, আপনি যে গুলি করলেন, আপনি বললেন ও দেবব্রতর নামে করেননি, আপনি গুলি করেছেন বললেন। কিন্তু ওর নামে তো রিভলভার ইস্যু হয়েছে, ওটা ব্যালিস্টিক টেস্ট তো ওটাই ধরা পড়বে যে ওর নামে যে রিভলভারটা ইস্যু হয়েছে সেখান থেকে গুলি হয়েছে। ওটা তো আমার হাতে, ধরুন রেকর্ড তো আচ্ছা। আমার হাতে, আচ্ছা। এফআইআর, জিডি, মালখানা রেজিস্টার, আর্মস রেজিস্টার সব তো আমার হাতে। মানে ওটা ওর ঘাড়ে না দিয়ে আপনি নিজের ঘাড়ে নিলেন। এবার কি হয়, একটা অধস্তন কর্মচারীর নামে যদি দেন, আমি থানার ওসি একা, ওসি শক্তিশালী তো ওদের নিয়ে, ঠিক। আমি মানে তো একা নিজেই সুপারম্যান দায়িত্ব নেন। নয়। হ্যাঁ। এবার আমি যদি ওকে দিই, অন্য এসআইরা বলবে যে আমরা কাজ করব না, ঠিক। ইউনিয়ন আছে তখন একবার মাথার ওপর। শুধু ইউনিয়ন নয়, তার সঙ্গে আপনার এই জেস্টারটাও আছে হ্যাঁ যে আপনার মনে হয়েছে কেন অধস্থানের নামে দোষ দেবো। হ্যাঁ সিচুয়েশনটা তো ফ্যাক্টর। একদম। আর ওকে বাঁচানোর কেউ নেই। আমি ধরুন ডেজিগনেটেড ওসি, আমার কিছু, যেমন আমি অবৈধ জনতা ঘোষণা করতে পারি, ঠিক। যেটা ও পারে না, হুম। নট বিলো দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর। হুম। আমার কিছু আছে, মানে আইনগত ক্ষমতা আছে, ওর তো নেই। ওকে কে বাঁচাবে? আমি চলে যাব, ও এসআই মরবে। ঠিক। সেই জন্যে আমি বললাম, এবার ওই আপনি কি কোনো এক জায়গায় কোনো একজন সাব ইন্সপেক্টরকে উদ্ধার করতে গিয়েছেন বা উদ্ধার করেছেন, এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছিল? কি ঘটেছিল? আপনি মনে হয় কোনো ওসি গুলি OC করে, গুলি হ্যাঁ করে। সেই ঘটনাটা বলতে চাইছিলেন। 2007-এর ফেব্রুয়ারি মাস, আমি বর্ধমান থানার আইসি, তখন আমি ইন্সপেক্টর হয়ে গেছেন আপনি। ইন্সপেক্টর হয়ে গেছি, আর আমি ওসি কাটোয়া ছিলাম 1996-98। তো ওইখানে আমি তখন একটু বোধহয় একটু আমার অবসর সময় ছিল, দুপুরবেলা আমি একটু ফার্স্ট ডিভিশনে তখন ক্রিকেট খেলছিলাম আমার আচ্ছা। পুলিশ টিমের হয়ে, আচ্ছা। বর্ধমান পুলিশ টিমের সঙ্গে অন্য একটা টিমের খেলা হচ্ছিল। আমি তো এত খবর জানি না। 2007 সাল। 2007 সাল, 12টা নাগাদ খবর এলো যে সাংঘাতিক ঘটনা, তখন টিভি ফিভিতে সব দেখাচ্ছে যে ওসি গুলি করে একজন নেতাকে মেরে দিয়েছে, কি সামন্ত। ও ঘটনার চক্রে উনি আবার কান্দি ল কলেজের তুহিন সামন্ত, তুহিন সামন্ত। ঘটনার চক্রে উনি কুলটি ল কলেজের প্রফেসর। হুম। ওইখানে একটা গ্রামে হচ্ছিল আপনার স্কুল ইলেকশন, সেখানে গিয়ে কোনোভাবে উনিও ছিলেন, ওসি সাহেবও ডিউটিতে গেছিলেন, কোনো টেনশন ছিল পলিটিক্যাল, কোনোভাবে গুলি ওর গায়ে লাগে এবং স্পট ডেথ হয়ে যায় ওখানে। দিয়ে বিশাল বড় ধরনের একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম,
পুলিশ ওকে বার করতে পারছে না, একটা ঘরের মধ্যে কোনো রকমে ওকে রাখা আছে, বেরুলেই হয়তো লিঞ্চ করে দেবে। এবং ওখানে এসপি পৌঁছে গেছেন, সমস্ত অ্যাডিশনাল এসপি, এসডিপিও, যত ওসি ওখানে সমস্ত পৌঁছে গেছেন, 1-150 পুলিশ, কেউ বার করতে বার পারছে না। করতে পারছে না। আমি জানি না, কেউ হয়তো এসপিকে বলে দিয়েছি যে এখানে অতুলবাবুকে আনুন, মনে হলে মুশকিল আছে। তো আমাকে তখন ওখানে খবর গেল। আমি আপনি তখন ক্রিকেট মাঠে। তখন বর্ধমান থানা থেকে এটা দূরত্ব প্রায় ধরুন 70 কিলোমিটার হবে। ঠিক। আর আমার গাড়ি বলতে তখন মারুতি, ওই মিলিটারিরা চাপতো, মারুতি কি গাড়ি বলে ওটা, জিপসি। জিপসি, বেশি চলে না আর খুব লাফায় গাড়িগুলো। আর রাস্তা অত্যন্ত খারাপ। বড় সাহেব ছিলেন পীযূষ পান্ডে স্যার, ঠিক। উনি তো খালি ফোন করছেন কত দূর কত দূর। আমি তো বললাম স্যার রাস্তা খারাপ আর গাড়ি তো এইরকম, যাচ্ছি আমি তাড়াতাড়ি। গিয়ে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে মুখ থমথমে, জনগণ প্রচুর। পাশের গ্রামে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বাড়ি, আমি ঢুকছি তখন থেকে উনি বেরোচ্ছেন, যা জনগণকে কিছু বলেছেন, মন্ত্রী। কিন্তু দেখলাম ব্যাপারটা খুব খারাপ। আমি ব্যাপারটা দেখে নিলাম, আগে বড় সাহেবের সঙ্গে কথা বললাম, স্যার কি ব্যাপার? বলে অতুল তো বের হচ্ছে না, কিন্তু বার করতে হবে, নইলে অসুবিধা আছে, যত বেলা হবে। ওসি ততক্ষণে ওখানে আটকানো। আর ঘটনা কখনকার? 10টা, পৌনে 10টা, পৌনে 10টা। আর আমি আপনি পৌঁছেছেন যখন? 2:30-3টে হবে। ঠিক। মানে যত সময় বাড়ছে তত লোক হ্যাঁ, বাড়ছে, প্রচুর লোক, অ্যাগ্রিভড হচ্ছে, বিভিন্ন রকম তারপরে? মন্তব্য, হাতে ঢিল, লোকের লাঠি। তখন আপনার ওই মঙ্গলকোটের ওসি ছিল বোধ, এখন আইসি বাগুইহাটি আছে, অমিত মিত্র, ও ছিল পাশে, ইয়াং অফিসার সব। বললেন, সাহেব বললেন যে অতুল বার করতে হবে, তো এরকম সিচুয়েশন। আমি জনতার মাঝে ঢুকে গেলাম। আমি বলেছি না আগে আমাকে নামে চেনে সবাই, এটা আমার এখনো বিশ্বাস আছে। আমি বুক ঠুকে বললাম আমি অতুল চ্যাটার্জি। লোকজন একটু সরে গেল, একটু চনমন হয়ে গেল। আমার কেউ কিছু করবেন না, আমি কিন্তু বের করছি ওনাকে। ওকে গাড়িতে তুলে 1 কিলোমিটার ছুটলাম। ক্রিকেট খেলছিলাম, বুঝতেই পাচ্ছেন যে আমার শরীরটা সেরমই ছিল। 1 কিলোমিটার ছুটে গ্রামের বাইরে বার করে বললাম বর্ধমান থানায় পুলিশ লাইনে নিয়ে চলে যাও। দিয়ে আমি ব্যাক করে চলে এলাম এসপির কাছে, বললাম স্যার বার করে দিয়েছি, আপনি বর্ধমানে এতে খবর নেবেন। তখন উনি বললেন চলো এবার কাটোয়া থানাতে যাই। এবার পুরো পুলিশটা মুভ করলো। তো আর ওই যে যে ছাত্র নেতার গুলি লেগেছিল তাকে আগেই রিকভারি করা হয়েছে? হ্যাঁ, তখন তো ও কাটোয়া ইয়েতে হাসপাতালে চলে গেছে সঙ্গে সঙ্গেই, তখন 10:30 11টায় চলে গেছে। কখনো মনে হয়েছে ঠিক করেছেন না ভুল করেছেন? আমিও পুলিশ, সেও পুলিশ, এটা তো আমার ধর্ম। শুধু নিজের কাজের দায়িত্ব থেকে? একদম নিশ্চয়ই, পুলিশের দায়িত্ব পালন তো করতেই হবে। এরপর পশ্চিম মেদিনীপুর। বর্ধমান থানার পর আমি গেলাম আবার আইসি সালানপুর। ওখানে একটা ডাকাতি হলো দান্দোয়া মোড়ে। সিডিআর নিয়ে জানা গেল মোবাইল ফোন চলে গেছে গিরিডিতে। রাত্রিরে গেলাম, রমজান মাস চলছে। ফোনটা নিয়েছে একজন মৌলভী সাহেব। রাত্রিরে ওনাকে ধরা হলো, সমস্ত মুসলিম সমাজ চলে এলেন, কেন ধরা হলো, গিরিডি। বুঝিয়ে বললাম দেখুন এই IMEI নাম্বার, এই রেকর্ড, গিরিডি থানাতে। বললো স্যার কোনোভাবে হেল্প করা যাবে না, আমরা বুঝতে পারছি উনি নিয়েছেন, উনি তো ডাকাতি করেনি, দেখেই বুঝতে পারছেন। আমি বললাম আমি 100% চেষ্টা করব যাতে ওনাকে বাঁচানো যায়। বলে ঠিক আছে, আপনি নিয়ে চলে যান। ধানবাদের গোড়ায় একটা বড় পাঞ্জাবি হোটেল এখনও আছে, ওখানে উনি বললেন রোজা শুরু করার আগে কিছু খেয়ে নিতে হয়, নামাজ পড়ব। ওখানে খেয়ে নিলেন। ওখানে আমি বলে দিলাম যে আপনি কোর্টে অন্ততপক্ষে এটা বলবেন যে আমাকে অমুক ডাকাত এটা দিয়ে গেছে এবং আমি নিতে চাইনি, আমি বলেছি কাগজ ছাড়া নেবো না। আর ও বলেছে আমার পারিবারিক খুব অবস্থা খারাপ, 2000 টাকা দিন, আমি আপনাকে কাগজ দিয়ে যাচ্ছি, আর যদি না দিতে পারি আমি টাকাটা ফেরত দিই, মোবাইল ফোনটা নিয়ে যাব। আমি সেই হিসেবে 2000 টাকা দিয়েছি আর ফোনটা নিয়েছি, এইটা আপনি কোর্টে বলে দেবেন। কোর্টে বলে দিল, সন্ধ্যেবেলা বাড়ি চলে গেল। ওরা খুব খুশি হয়েছিল, পরে আমাকে ফোন করেছিল। নিজে কি মনে করেছিলেন পুলিশ হিসেবে ঠিক কাজ করলেন? একদম ঠিক কাজ করেছিলাম। কেন নিরপরাধ মানুষকে কষ্ট দেবো? পুলিশের কাজ তো এটা নয়। শুনুন, পাওয়ার আমাদের থাকে মানুষের ক্ষতি করার জন্য, পুলিশের পাওয়ার। আমরা যে কাজগুলো করি উইদাউট পাওয়ারেও করা যায়, যে কোনো কাজ, রক্তদান শিবির, কম্বল বিতরণ, চোর ধরা, তার জন্যে আমাদের লোককে মারা, ভয় দেখানো, রুট মার্চ করে। আর আমাদের দেশের জনগণ অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আপনার 2 লাখ পুলিশ আছে,
12 কোটি লোক আমরা, কি 13 কোটি লোক পশ্চিমবাংলায়। আমরা একটা ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে আমাদের জীবন বেরিয়ে, সব মানুষ যদি বেহাল হয়ে যায় আমরা পারবো? পাওয়ার দেখিয়ে কি, পাওয়ার তো কোনো দরকার নেই। বিরোধিতার মুখে পড়েছেন সিনিয়র অফিসারদের, এই যে এতটা সোজা পথে চলার চেষ্টা করছেন। তাদের যদি কিছু কায়েমি স্বার্থ থাকতো, ধরুন যারা আমার বিরোধিতা এলাকাতে করছে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ধরুন হেডকোয়ার্টারে বসে আছে, এই ধরুন আপনার কোনো উকিল লাগবে সরকারিভাবে, আমি তো সরকারি লোক, আমি ডিফেন্ড করব, সরকারি লোক চাই আমার। ধরুন কোনো অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের কাছে গেলাম, স্যার সই করে দিন, তিনি আগে ওখানকার ধরুন এসডিপিও ছিলেন, তাকে কেউ বলে দিয়েছে যে খুব খারাপ কাজ করছে, অমুক করছে তমুক করছে, বলে না তুমি খারাপ কাজ করছো দেবো না। আমাকে আবার এই ছোটো কাজের জন্য এসপির কাজে যেতে হচ্ছে, গিয়ে বলতে হচ্ছে। খারাপ লাগবে না? হ্যাঁ, তারপরে খারাপ লাগতো ফর দি টাইম বিং, আমার মনের মধ্যে তো খারাপ নেই। পুলিশের চাকরি করে যেটা পেয়েছি আমার পরিপূর্ণ। পশ্চিম মেদিনীপুর একটু এক্সপিরিয়েন্সটা জানতে চাইছি, বারবার আপনার কাছ থেকে জানতে চাইছি। পশ্চিম মেদিনীপুর ভারতী ঘোষ এসপি, সেখানে তো আপনি দায়িত্বে ওখানে কাজ করেছেন। হ্যাঁ, ওখানে কেমন ডিস্ট্রিক্ট লেগেছে? ইন্সপেক্টর 1-এর কাজ করেছি, ডিআইবি। ডিআইবি। ওখানে একটু তিক্ত অভিজ্ঞতায় আমার হয়েছে, ভালোভাবেই কাজ করেছি। তখন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওখানে 2-3 বার ভিজিট করেছেন আমি থাকাকালীন, আমার মনে আছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্লাস ঘাটালে একটা বিদ্যাসাগর স্কুল আছে খুব প্রাচীন, ওইখানে উনি গেছিলেন। তারপরে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, বিরাট কলেজিয়েট স্কুল, ওখানে উনি এসেছিলেন। ভালোভাবেই সুনামের সঙ্গে কাজ করেছি। আমার প্রমোশনের সময় উনি আমাকে ছাড়েননি, যাতে আমি আমার অনেক ব্যাচমেটের থেকে হয়তো বোধহয় মাইনে কম পেয়েছি, এটা উনি করেছিলেন। আমাকে আমি ফোর্সিবলি চলে গেছিলাম ওখানে, ওনাকে না জানিয়ে। মানে আপনি এসপিকে না জানিয়ে আমি চলে গেছিলাম, ওখান থেকে ডিপার্চার নিয়ে নিয়ে আপনি চলে গেছিলাম। আমার আপনার ডিপার্চার অথরিটি কেউ ছিল না? আপনাকে ডিপার্চার দিতে হবে তো একজন কেউ, মানে অন্য কেউ একজন চার্জ নেবে, আপনি ছাড়বেন। আপনি ব্রড সেন্সে যদি বলেন, আমার পোস্টিং করেছেন কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক, এবং অর্ডার দিয়েছেন, ট্রান্সফারের অর্ডার দিয়েছেন উনি ওখানে যাওয়ার জন্যে। আর আমি ওনাকে জানিয়ে যাচ্ছি, এটা বলতে পারেন কাটছি, সৌজন্য। আচ্ছা, আপনি ছাড়েননি, এটা আপনার ছাড়ার অথরিটি নেই, এটা আমার ভালো মন্দর ব্যাপার। তাই না জানিয়ে চলে গেলেন কেন? তার আগে কি কোনো সমস্যা হয়েছিল? মানে আমাকে উনি 1-1.5 মাস ছাড়বো না করে ছাড়ছেন। কেন? ভালো কাজ করেন বলে নাকি? প্রেসার কোনো ছিল, এবং আমার নামে আমার ধরুন কোনো পানিশমেন্ট নেই, আমার এতদিনই চাকরি, প্রচুর রিওয়ার্ড আছে। কত রিওয়ার্ড আছে? 100-125 কলম রিওয়ার্ড আছে, বাবা। এবং আমার প্রাইজ পাওয়ার কথা, রাষ্ট্রপতি পদক পাওয়ার কথা, যে কোনো হয়তো মেরিটোরিয়াস সার্ভিস, এটা আমি দাবি করতেই পারতাম। এবং এটা যখন এরম আসে ওপর থেকে, যে নাম পাঠাও, কাকে দেয়া যেতে পারে, কে ভালো কাজ করেছে, একজন রিজার্ভ অফিসার তিনি পাঠিয়ে দিয়েছেন আমার নামটা, যে ক্রাইটেরিয়া মিলে গেছে, এত রিওয়ার্ড আছে, পানিশমেন্ট নেই। সে বেচারি আমার জন্য বদলি হলো না, সাসপেন্ড হলো। বদলি তো হলেনি, সাসপেন্ড হয়েছিলেন কিনা জানি না। কেন আড়াইকে কেন সাসপেন্ড করতে হবে? আপনার উনি নাম তো নামটা সঠিক- কেন পাঠিয়েছেন আমার? কে কে বলছে তাকে? এসপি? হ্যাঁ, তার কিসের রাগ আপনার উপরে? সেটা দেখুন, আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। তো আপনার রিওয়ার্ডে তো আপনার নাম গেলই না, উল্টে আরও যে পাঠিয়েছিলেন সে বিপদে পড়লেন। বিপদে পড়লো। আমার তার জন্য দুঃখ আছে, আমার কিন্তু কিছু করার নেই, অনিচ্ছাকৃত আমার দুঃখ। তো এই যে তারপরে ডিপার্চার নিয়ে নিলেন, তারপর আর কোনো বিপদে পড়েননি? এখানে আমি জয়েন করতে এলাম, কোথায় আমাকে গেলেন? জয়েন করেও গেলাম কোথায়? আসানসোল পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর থেকে আসানসোলে? কমিশনারেটে। আচ্ছা, ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা পর আমাকে বললো, না আপনার জয়েন হবে না, এটা জয়েন নয়। আমি চ্যালেঞ্জ করতে পারতাম, আমি করিনি। আমাকে তারপরে মুর্শিদাবাদ থেকে এসপি ফোন করলেন যে, অতুল তুমি আমার এখানে চলে এসো, আমার অর্ডার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম, না স্যার, আমি জয়েনিং লিভ না নিয়ে যাব না, 10 দিন পরে যাব। তারপর আমার ডিএসপি ডিআইবি মুর্শিদাবাদ হলো, ওখানে গেলাম, চাকরি করলাম। এটা এই এই ডিউরেশনটা কি, মানে কত দিনের মধ্যে বা কত ঘন্টার মধ্যে বা কি? বদলিটা তো 2 ঘন্টার মধ্যে, মানে এইসব হলো, জয়েন করতে দিল পশ্চিম না। মেদিনীপুর থেকে আপনি গেলেন হচ্ছে আসানসোল কমিশনারেট, হ্যাঁ, ওখানে 2 ঘন্টা রইলাম, 2 ঘন্টা রইলেন, জয়েন করতে দিল দিল না? না। জয়েন করলাম, কিন্তু অফিসিয়ালি করে নিয়েছিলাম জয়েন। আচ্ছা চ্যালেঞ্জ করলে আমি জিতে যেতাম। আচ্ছা, অফিসিয়ালি আপনি জয়েন করেন, হ্যাঁ, কিন্তু সে আপনাকে কাগজ এখনো আছে আমার কাছে। জয়েন করতে দেওয়া হলো না। আমি দেখলাম আর ঝগড়া করে লাভ নেই, চলে গেলাম।
তার আগেও ঘটনা আছে আর কি। কীরকম? না, হ্যাঁ, তার আগে ঘটনা আছে। কীরকম? তার আগেও 72 ঘন্টায় 3 বার বদলি করা হয়েছিল আমাকে। 72 ঘন্টায় 3 বার? 3 বার। কোথায় কোথায়? কবে এটা? এটা হয়েছিল 2012 সালে। আচ্ছা, প্রথমে তো আমার বদলি হয়েছিল তুফানগঞ্জে, মানে কোর্ট ইন্সপেক্টর তুফানগঞ্জ, কোচবিহার। আইসি আসানসোল জিআরপি থেকে। আইসি আসানসোল জিআরপিতে প্রথম ছিলেন, সেখান থেকে কোচবিহারের তুফানগঞ্জে কোর্ট ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর। ফাইন। আসাম বর্ডারে। হুম। ওইখান থেকে অনেক কষ্টে আমার ছেলে মেয়ে, তখন মেয়েটা আইসিএসই 10 পরীক্ষা দেবে, অনেক বলে কয়ে যে কোনোভাবে হোক আমার পোস্টিংটা আইবি দুর্গাপুর হলো। আচ্ছা, মানে কাছাকাছি তবু কাছাকাছি হলো। ওখানে চলে এলাম। যেদিন চলে মানে এলাম, আপনি প্রথমে আসানসোল থেকে গেলেন তুফানগঞ্জ? না, আমি গেলাম আইসি আসানসোল জিআরপি থেকে গেলাম তুফানগঞ্জ। সেটাই বলছি, আইসি আসানসোল জিআরপি থেকে আপনি তুফানগঞ্জ গেলেন, তুফানগঞ্জ থেকে আপনি চলে এলেন হচ্ছে দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর যখন এলাম একটা অর্ডারে, মানে সেটা কি একদিন বা পরের দিনেই হচ্ছে? যেদিন এলাম তার পরের দিন হচ্ছে আচ্ছা। অর্ডার এলো। আইজি নর্থ বেঙ্গলের অফিস থেকে বললো আপনি চলে গেছেন। না, আপনি যাবেন না, এখন ডিপার্চার নেবেন না। আমরা সে কি, আমি তো জয়েন করে গেছি এখানে আইবিতে। আইবিতে বললো না, এই মেমো নাম্বারটা দিয়ে দিলাম। আমার মেমো নাম্বার দিন। বললো না, আপনার তো এখানে অর্ডার এসে গেছে যে আপনাকে যাওয়া হবে না। 2 নম্বর অর্ডার হলো। একটা অর্ডারে এলাম, আর একটা অর্ডারে বললো যাওয়া হবে না। অথচ আপনি এখানে এসে তখন জয়েন করে গেছি। অর্ডার তো দুটোই। তারপরের দিন অর্ডার হলো বালুরঘাট, ডিআইবি ইন্সপেক্টর বালুরঘাট। মানে দুর্গাপুর আইবি। হ্যাঁ হ্যাঁ, দুদিন চাকরি করেছি, মানে 72 ঘন্টা হলো। বালুরঘাটে গিয়ে আবার জয়েন করলেন? না, কি করলেন? এনাফ ইজ এনাফ। এত অন্যায় না করে আমি, আমার নেচারটা একটু হয়তো বলবেন ওই রকমই, আমি করিনি। আমাকে সবাই বারণ করেছিল, এবং আমি হাইকোর্ট যাব, আমার ফাঁসি হবে, হাইকোর্টে মামলা আমি করব। আর কেউ সঙ্গে ছিল না, আমার স্ত্রী খালি ছিল, বললো না তুমি মামলা করো। আমি মামলা করলাম, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হেরে গেলাম। স্যাট। ওইখান থেকে হাইকোর্টে গেলাম। মানে সেখানেও ডেট দিয়েছিল সেটা 1 বছর পরে মামলা, মানে আমাকে 1 বছর ওয়েদার চাকরি করতে হবে, অথবা শিক করে মিথ্যেভাবে আমার বাড়িতে পড়ে থাকতে হবে। কি করছিলেন তখন? দুর্গাপুরেই কাজ করছিলেন? দুর্গাপুরে তো কাজ না, করতে আমাকে তো ডিপার্চার নিতে হলো 3 দিন করার পর। হুম। আমি তখন শিক করে আমি চলে গেলাম আর কি, ডিপার্চার আমি নিইনি। 1 বছর বসে? না, ওটা 3 মাসে হয়ে গেল। টাইমটা ওরা ওখানে দিল, হিয়ারিংটা হয়ে গেল, 3 মাসে। তারপরে হাইকোর্টে? হাই গেলাম। তারপর হাইকোর্টে? হ্যাঁ, হাইকোর্টে কি হলো? হয় আমার ডিগ্রি এলএলবি আছে, পড়াশোনা করে মোটামুটি পাস করেছি। তা আমি বুঝে গেছিলাম এটা হচ্ছে আমার যে বদলির অর্ডারটা এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। প্রিন্সিপাল এগেনস্ট যেখানে থাকবে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস যেখানে মেনটেন করা হবে না, সেখানে আপনি জিতে যাবেন। তা একটা মানুষকে তো 3 বার বদলি করা যায় না উইদাউট এনি কারণ দেখানো। উইদিন 72 আওয়ার্স? 72 আওয়ার্স। অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন সুনীতি মাত্রে, চিফ জাস্টিস। ওনাকে আমি তৈরি করে দিলাম সব। উকিলবাবু বললেন আপনি লিখে দিন। আমি লিখে দিলাম যেটা ক্লিয়ার বায়াসনেস। উনি যেটা লিখে দিলাম ওটাই বললেন মুখস্থ। উনি তো লাফিয়ে উঠলেন, অ্যাক্টিং চিফ জাস্টিস, নো নো নো, ইট ইজ এ ক্লিয়ার কেস অফ অফিসিয়াল বায়াসনেস। উকিলবাবু ছিলেন, হাত জোর করে বললেন ম্যাডাম আমি জুনিয়র উকিল, মাই লর্ড আমাকে একটা টাইম দিন, সিনিয়র কালকে আসবে, সব ডিপার্টমেন্টের লোক পড়ে দিন। উনি বললেন কাল 10টায় ফার্স্ট মামলা এটা শুনবো। 10টার সময় সব আমরা গেছি। একজন খুব এমপি সাহেব, বিখ্যাত লয়ার স্টেটের হয়ে দাঁড়িয়ে গেলেন। ল অফিসার আমাদের পুলিশ ডাইরেক্টরেট, তিনিও পৌঁছে গেলেন ওখানে। উনি বলতে লাগলেন মানে বেশ করে একটা রিপোর্টও আনিয়ে রাখলেন ডিপার্টমেন্ট থেকে। আমি ইনঅ্যাক্টিভিটি, আপনার বা ইললিগাল চোর, কয়লা চোর, সেটা সাইট করতে বারণ করলেন। মানে সরকারি উকিল যেটা সাইট করার দরকার নেই, এই রিপোর্ট সেই দিনই এসেছে। সেই দিনই ওই রিপোর্টটা এসেছে, সেই রিপোর্টটা সাইট করতে মানে অর্ডারে না লিখতে বারণ করলেন। এবং জাস্টিস বললেন যে না, এটা তো ক্লিয়ার কেস অফ বায়াসনেস। বলছে না না ঠিক আছে, স্টেটের উকিল এমপি সাহেব উনি বললেন যে না আমরা তাহলে ওখানে পাঠাচ্ছি না আর কি। তো আমার উকিলকে জাস্টিস জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করুন ও কোথায় যাবেন উনি।
তো আমাকে বলছেন কোথায় যাবেন, তো আমি বললাম তাহলে আমাকে স্টেট ভিজিলেন্স কমিশনে দিয়ে দেওয়া হোক, আমার ছেলে মেয়েকে দেখতে পাবো, ডেলি প্যাসেঞ্জারই হবে, ছুটির দিন ছুটি পাবো। স্টেট বললো না, আমরা ওখানে দিতে পারবো না, আমরা মেদিনীপুরে দিচ্ছি। জাস্টিস জিজ্ঞেস করলেন যাবে আপনার ক্লায়েন্ট, যাবেন ওখানে? সব এজলাসই হচ্ছে, হুম আমাকে উকিল কানে কানে বলে দিলেন যে চলে যান, নাহলে অন্য অসুবিধা হবে। হুম। আমি হ্যাঁ বলে দিলাম, ওটাই অর্ডার হয়ে গেল মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে গেলেন, তারপরেই আপনার ওই ঘটনাগুলো ঘটলো, প্রমোশন পাচ্ছিলেন না বা প্রমোশনটা আটকানোর কোনো চেষ্টা নেই, সেটাও হয়তো আটকানোর চেষ্টা হয়েছিল। আপনি তো আমার চেহারা দেখছেন, 10 বছর আগে আরও সুঠাম চেহারাই ছিল, এসিআরে লিখে দেওয়া হলো আমার চেহারা খারাপ। তখন আমি এলএলবি পাস করে গেছি, বলছে আমি ল জানি না। এসিআর যেটা ওই মাপদণ্ড দেখে পিএসসি, Service। আমাদের ডিএসপি যখন প্রমোশন হয় পাস করে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক। তার চেয়ারম্যান পাস করেন, সেখানে বোর্ড হয়, সেইখানে বলছে এইসব এসব লেখা আছে। আমার জীবনে খুব খারাপ খারাপ ঘটনা ঘটেছে, যা হয়তো সারা ভারতবর্ষে কোনো পুলিশের হয়নি। কিরকম? আমার 2টো কাস্টোডিয়াল ডেথ হয়েছে। কাস্টোডিয়াল ডেথ পুলিশের সব থেকে বড় অভিশাপ, থানার ওসির জন্য তো বটেই, ডিপার্টমেন্টের জন্য। কি হয়েছিল? প্রথম ঘটনাটা ঘটে যখন আমি আইসি সালানপুর। আচ্ছা। আইসি সালানপুরে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, বাই ইলেকশন, আসানসোল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। বিকাশ চৌধুরী এমপি ছিলেন, মারা গেছেন, ওইখানে হবে। তারপরের দিন, যেদিন ঘটনার কথা বলছি, তারপরের দিন চিফ মিনিস্টার বুদ্ধদেববাবু আসানসোলে ওই ইলেকশন মিটিং করতে যাবেন। এসপি সাহেব আমাকে ডেকে নিয়েছেন, সালানপুর তো একটু দূর, ওখান থেকে যে তুমি চলে এসো এখানে, এখানে মিটিংয়ের এটা দেখবো জায়গাটা। তো আমি এসেছি ওইখানে, আর রূপনারায়ণপুর ফাঁড়ি সালানপুরের থানার আন্ডারে ওইখানে যে ওসি ছিল সিদ্ধার্থ ঘোষাল, কমপ্লেন হতো ওখানে লরি ফরি থেকে কয়লা নাবিয়ে নিত গ্রাম দিয়ে গেলে। 16 বছরের একটা ছেলে কয়লা ওখান থেকে নাবাচ্ছিল, ওকে ধরে নিয়ে এসেছিল, যে কোনো কারণে হোক ওখানে মারা যায় ফাঁড়ির মধ্যে। আমার এরকম খবর চলে এলো, বড় এসপির কাছে, এসপি সাহেবের কাছেই ছিলাম, ওখান থেকে উনি বললেন তুমি চলে যাও। আমি সালানপুরে এলাম, এসে তো দেখলাম লোকজন, প্রচুর ভিড় ভাট্টা। তো আমি জিজ্ঞেস করলাম কি হলো না হলো, সেন্ট্রাল ফোর্সও কিছু এসেছিল ডিউটির জন্য, ওরা চলে গেছে সব দেখে। কন্টেস্টিং ক্যান্ডিডেট ওখানে যে বিরোধী ইয়ে ছিল, ওই গাঁয়েতেই আছড়া বলে যে গাঁয়ের ছেলেটা মারা গেছে, ওই গাঁয়েতেই ওনার মিটিং ছিল। 2-4 মিনিট পরে উনি এলেন আর কি, এসে বললেন আমাদের একটা ছেলে ধরা পড়েছে, যদি একটু ছেড়ে দেন। আমি চুপ করে শুনছি, তখন তো মারা গেছে ছেলেটি। তারপরে বললো যে আপনাদের এখান থেকে আমাকে খবর দেওয়া হলো যে ওই ছেলেটাকে নাকি আপনার সিদ্ধার্থ ঘোষাল মেরে দিয়েছে পিটিয়ে। আমরা হাত জোর করে দিয়েছি যে ওই জুনিয়র অফিসার, ছেলেটা মারা গেছে, আপনি দয়া করে কিছু এজিটেশন করবেন না, ফাঁড়ি টাঁড়ি ভাঙবেন না। বললো না, এটা আপনি হলে কিছু করতাম না, মানে অতুল চ্যাটার্জি হলে কিছু করতাম না, সিদ্ধার্থ ঘোষালকে আমরা ছাড়বো না, জুনিয়র অফিসারও। আমি হাত জোর করেই বললাম যে না। তারপরে এসপি ফোন করে বললেন তুমি দেখে এসো কী ইঞ্জুরি আছে, হাসপাতালটা 1-1.5 কিলোমিটার দূরে। যাওয়ার আগে বললাম একটু আপনি দেখে রাখবেন যাতে কিছু না হয়, আমি আসছি। বডিটা দেখে এলাম, দেখে আসার পরে এই রাস্তাতেই শুনলাম যে ফাঁড়িটা ভাঙচুর হয়ে গেছে। হচ্ছেও। তখন আমি দেখলাম সব অফিসার ফোর্সগুলোকে নিয়ে ওদের সরিয়ে দিলাম, দিয়ে একটা মামলা টামলাও করতে হলো। হ্যাঁ, কাস্টোডিয়াল ডেথে তো মামলা হবে, উল্টো দিকেও মামলা হবে, ভাঙচুর। কাস্টোডিয়াল ডেথের মামলাটা আমি করিনি, আচ্ছা। ওটা কোর্ট কমপ্লেন হয়েছিল আমার নামে, আমাকে আসামি করে 302-এর। সে কেসটা আমি করিনি মানে হাইকোর্ট থেকে ওকে আমি আটকেছিলাম, নইলে আমি 302-এর আমাকে আসামি করা হতো। কিন্তু অ্যাকচুয়ালি তো আমি তো নয়, আমি তো অন্য জায়গায় ছিলাম। তথাপি যেহেতু আমি থানার আইসি, একটা এটা একটা বললেন কাস্টোডিয়াল ডেথে, আর একটা কাস্টোডিয়াল ডেথ আরেকটা বর্ধমানে রমজান মাসে 2006 সালের বিজয়া দশমী।
গলসির একটি ছেলে নামাজ পড়ে বিয়ে করেনি, ইয়াং ছেলে, কিছু ল্যাপটপ চুরি হলো বর্ধমান থেকে, ওর কাছ থেকে রিকভারি হলো। সেটা হওয়ার পর বর্ধমান থানায় ওকে ধরা হলো, ধরে রিমান্ডে নেওয়া হলো, পুলিশ রিমান্ডে আরও রিকভারি করার জন্য। ও রিমান্ড থাকাকালীন কিন্তু ও মারা যায় বিজয়া দশমীর দিন। তখন রোজাও চলছিল, রোজাও রেখেছিল ছেলেটা। বিজয়া দশমীর দিন আমি এসপি বড় সাহেবের বাংলোতে বিজয়া দশমী প্রণাম করতে গেছি, তখন ওই খবরটা এলো। রিমান্ডের আসামি, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আপনার ওটাকে ওয়েভ করার কোনো জায়গা নেই যে আমি ধরিনি, পালাতে গিয়ে মরে গেছে। আপনি নিজেই তো হ্যাঁ, কোর্টে তো রয়েছে। তারপর কিভাবে হলো? যাই হোক করে সেই সময়টা পাড়া হলো, তারপরে একটা মামলা হলো আর কি আমাদের বিরুদ্ধে। মামলাটা কোর্ট কেস করলো, কোর্টে ওরা কেস করলো। তো সেটাও 302। 302 ঠিক। সে কেসটা কোনোভাবে ওরা উঠিয়ে নিল। অ্যাকচুয়ালি এখানে আমাদের বিশেষ কিছু দোষ ছিল না, মরে গেছে অসুস্থতার জন্য, একবার ভর্তিও করা হয়েছিল হাসপাতালে। যাক, ওরা বুঝতে পেরেছিল, কিন্তু ওটায় অনেক অসুবিধে হয়েছিল আমাদের। তো জীবনে এত কঠিন লড়াই, এত কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছেন, পুলিশি জীবনে কোনো আফসোস আছে? না মনে হয় এটাই ভালো ছিল, বা পুলিশটাই জীবনে আপনাকে অনেক কিছু দিয়েছে? পুলিশের কাজ যেটা আমাদের করা উচিত, এই কাজ করার সৌভাগ্য কটা লোকের হয়? এই যে মানুষের এত উপকার করা। কোর্টের মামলা কমে যাবে যদি কাটোয়া থানাতে যখন আমি বসতাম, দরিদ্র মানুষরা আসতো, আমার টাকা মেরে দিয়েছে, টাকা পাচ্ছি না। ওরাও রিভোল্ট করে দিল, থানা চাপড়াচ্ছে, এটা আমাদের থানা। উকিলরা মামলা করে দিল আমার নামে। আমি একটু উকিলদের একটু অ্যাসল্ট করেছিলাম। কেন? থানা চাপড়াচ্ছে, সে তারা মামলা কমে গেছে। আমি আসার আগে কোর্ট পিটিশন মামলা 400 পেন্ডিং ছিল। নারকোল চুরি, দুয়াটি ধান চুরি, মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, মানুষের প্রতিহিংসা পুলিশকে দিয়ে নেওয়ানোর জন্য আমি একটাও মামলাগুলো করিনি। সেই মামলাগুলো কমে গেল। যাদের কাছে সাহায্য চাওয়ার জন্য, যে তারা বলতো যে আমরা আছি, আমরা করিয়ে দেবো, চলো, আমাদের এত টাকা লাগবে। পুলিশ তো একটা অস্ত্র, আপনি তো বুঝতে পারছেন। ভালোই লাগা, যত কিছুই থাক, যা কিছুই থাক, শেষ পর্যন্ত পুলিশ জীবন ভালো লাগা। কিছু আক্ষেপের জায়গা ছিল যেদিন, যেমন বলুন না। আমার স্ত্রী হাসপাতালে ভর্তি, পুত্র সন্তানের জন্ম দিয়েছে যেদিন, সেই দিনই আমাকে দুর্গাপুর থানা থেকে নতুন ওসিকে চার্জ বুঝিয়ে দিতে হচ্ছে। আমার কথা শোনা হয়নি। মায়ের মৃত্যুর আগের দিন একদিন ছুটি চাইলাম, সাক্ষীও ছিল, এসপি দিতে চাইছিলেন না। কাঁদো কাঁদো করে বললাম স্যার দিন আমাকে। বললাম না, তাহলে তুমি সাক্ষী দিতে চাচ্ছ, আজকে যাচ্ছে কেন, কালকে যাবে। আমি একদিন তোমাকে ছুটি, তাহলে তুমি দরখাস্ত করো এখানে। ওইখানেই করলাম দরখাস্ত, উনি নিলেন। আমি ছুটতে ছুটতে গিয়ে ট্রেন ধরলাম, বর্ধমানে পৌঁছলাম ভোরবেলাতে। ফার্স্ট ট্রেন ধরলাম ছুটে ছুটে, রানিংয়ে ধরে মগরায় নামলাম। নার্সিংহোমে ভর্তি ছিলেন মা। সারা রাত মা আমাকে খালি ডাক নাম আমার পান্ডা, সারা রাত ডেকেছেন। ভোরবেলা পৌঁছালাম, মা প্রায় অচেতন, ছটফট করছেন। গেলাম, মাথায় অনেকক্ষণ হাত বোলালেন আমার, তারপরে মারা গেলেন। বলছিলেন যে আফসোস নেই এই ডিপার্টমেন্ট। কাজের আফসোস নেই, কাজ করে আমি তো সম্পূর্ণ একদম সন্তুষ্ট। এবং আমার এখন যারা কাজ করে না তাদের দেখলে আমার খুব আক্ষেপ হয় যে এই কাজের স্কোপ কোথায় পাবে তোমরা। 2010 সালের 3 ডিসেম্বর বাড়িতে আমি, পুলিশ লাইনে আমার কোয়ার্টার, আইসি আসানসোল জিআরপি। যে ট্রেনটা আমাদের পশ্চিমবাংলায় কোনো স্টপেজ নেই, পাটলিপুত্র মৌর্য এক্সপ্রেস, যেটা ধানবাদের দিক থেকে এসে কুলটি স্টেশনের ওপর দিয়ে এসে সীতারামপুরকে বাইপাস করে সালানপুর, রূপনারায়ণপুর দিয়ে চিত্তরঞ্জন স্টপেজ, চিত্তরঞ্জন স্টেশনটা ওটা আপনার ঝাড়খণ্ডে। একজন রিপোর্টার আমাকে ফোন করলেন রাত্রি প্রায় 12:30 একটার সময়, যে খুব এজিটেশন হচ্ছে চিত্তরঞ্জন স্টেশনে, একটা
ট্রেন ডাকাতি হয়েছে, ভয়াবহ ট্রেন ডাকাতি হয়েছে। কুলটি আর সীতারামপুরের মাঝে চেন টেনে দাঁড় করিয়ে পাটলিপুত্র এক্সপ্রেস। আমি বললাম, না আমার কাছে তো কোনো খবর নেই। বললো, না আপনি খবর নেন। থানাতে ফোন করলাম, বললো, না স্যার এমন তো কোনো খবর নেই। আমি এখানে আসার আগে আইসি সালানপুর ছিলাম। সালানপুর থানার গোড়া দিয়ে লাইনটা গেছে, অনেক মানুষ আসতেন। আমি থানায় বসে আছি দুটো রূপনারায়ণপুরের টিকিট কাটার জন্য। আমি বললাম, ভাই এটা স্টেশন মাস্টারের ঘর নয়, আপনি অন্যদিকে যান, এরম জায়গায়। হ্যাঁ, আর ওখানে একটা ক্রিমিনালদের মোডাস অপারেন্ডি জানতাম, মোড অফ অপারেশন, ওরা কীভাবে কাজ করে। ওরা কোনো গাড়িতে আসে বা হেঁটে হেঁটে আসে ওইখান দিয়ে, ঝাড়খণ্ডটা একদম বর্ডার, ক্রাইম করে ভোরের ট্রেন ধরে ওরা চলে যায়। আচ্ছা, এইটা হচ্ছে ওদের মোডাস অপারেন্ডি। আমি অনেক ডাকাত ধরেছি ঝাড়খণ্ডে গিয়ে ওদের সাহায্য ছাড়াই, বলে যেতাম না যদি সরিয়ে দেয়। আমি থানাতে ফোন করে গাড়িটা আনালাম, একটি মাত্র জিপ, মানে দুটো কনস্টেবল রাইফেল দিয়ে পাঠাতে। আর আইসি সালানপুরকে বললাম যে এরম একটা ডাকাতি হয়েছে, যদি কোনো লোক হেঁটে যায় তুমি অতি অবশ্যই ধরবে, আমি কিন্তু ওইখানেই যাচ্ছি, আমি সালানপুরেতেই যাচ্ছি। ওরা বললো, ঠিক আছে স্যার, ধরে দিচ্ছি। ওইখানে একটা আমার জুনিয়র অফিসার ছিল, সে দুজনকে পেয়ে গেছে, মোবাইলও পেয়ে গেছে, চোরাই মোবাইল। হেরে যাচ্ছিল। হেঁটে যাচ্ছিল, বললো, স্যার পেয়েছি দুটোকে, ধরে রাখো। ওদের ধরে নিয়ে এসে ইন্টারোগেশন ওইখানেই। বললো, কোথায়? বললো, স্যার ওই ট্রেনেতেই বাকি লোকজন চলে গেছে। ট্রেনটা তো ওরা আটকে রেখে দিয়েছে চিত্তরঞ্জনে। তারপর ওকে ইয়ে করে তারপর আবার রেলকে বলা হলো যে ট্রেনটা যেন না ছাড়ে, এখন ওখানে আসামি আছে। একে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হলো সবগুলোকে। 30-40টা মোবাইল ফোন পাওয়া গেল, বাহ। এবং সোনার গয়না পাওয়া গেল। সে সোনার যাখানে বিক্রি করেছিল পাণ্ডবেশ্বর থেকে, তারা হলো। এবং সেটা এই যে ডাকাতরা, তার মধ্যে 2-3জন নেমে গিয়েছিল, বাকিরা কি ওই ট্রেনেই রয়ে গিয়েছিল? কিছু ট্রেনে গেছিলো, তারা আবার কিছু হেঁটেও গেছিলো। আচ্ছা, এবার তারপরের ট্রেনেও গেছিলো, লোকাল ট্রেন যে ভোরে ট্রেনটা ছাড়ে। আচ্ছা। সবগুলোকে মানে ইয়ে করে সব কটাকে ডিটেল করে 10 ঘন্টার মধ্যে পুরো সব কটাকে পেলেন? মোটামুটি 80%। রিকভারিও 80% হয়ে গেছিলো। মোবাইল ফোন, ঘড়ি, আচ্ছা। সোনাটা গলিয়ে ফেলেছিল। সোনাটা ওইটুকু টাইমের মধ্যে কি করে গলায়? না, ওটা পরে ধরেছিল। আচ্ছা, আচ্ছা। সোনাটা গলিয়ে ফেলেছিল। এই যেগুলো পালিয়ে গিয়ে যেতে পেরেছিল, তারা সোনাটা নিয়ে গিয়ে বিক্রি করেছিল পাণ্ডবেশ্বরে। আচ্ছা। সে লোককেও ধরেছিলাম, তাকে 164 করে সাক্ষী, নইলে সাক্ষী কোথায় পাবো? আর কোথায় ট্রেনে সব চলে গেছে সাক্ষীরা, তারা তো ডাকলেও আসবে না, আসতে চাইবে না একটা মোবাইল ফোন ঘড়ির জন্যে। ঠিক। এবং ওরা প্রফেশনাল গ্যাং, তার আগে আদ্রাতে করেছিল, ওরা ধরতে পারিনি। আরও অনেক জায়গায় করেছিল ওরা। এবং এটা ডিজি সাহেব বলেছিলেন, এরকম হয় নাকি রেল ডাকাতিতে 10 ঘন্টায় সব আসামি ধরা পড়ে গেল? আমাকে এসআরপি সাহেব বলেছিলেন, একটা একটা করে ধরা পড়ছে আর আমি ফিডব্যাক দিচ্ছি। উনি ডিজি সাহেবকে, যেটা খুব সেন্সেশনাল কেস হয়েছিল, মানে যা তা লেখা হয়েছিল পেপার টেপারে। জীবনে তার কি কাজ করেছেন? যা বলছেন তা তো কোনো সমস্যার কাজ নয়, ডিপার্টমেন্টের কাজ, অথচ তাকেই বারবার সমস্যায় পড়তে হয়েছে। কেন? তার উত্তর বোধহয় চিরকালই অজানা থেকে যাবে। তবে এখনও তিনি মনে করেন তার জীবনের যে সেরা পাওনা, সেটা এই সাধারণ মানুষের ভালোবাসা, তাদের জন্য কাজ করতে পারা। কেস ডায়েরি আজ এ পর্যন্তই।